অধ্যায় 12 জাতীয় সংসদের নির্বাচন। আমার মোকদ্দমার ব্যস্ততার মধ্যে ক্ষমতাসীনদের প্রত্যক্ষ তদারকিতে ও সৃষ্ট পরিবেশ স্বাধীন বাংলাদেশে জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার আদর্শসহ নতুন সংবিধানের ভিত্তিতে জাতীয় সংসদের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হল 7ই মার্চ তারিখে। এই কথাগুলো ক্ষমতাসীনদের প্রচারণার অংশবিশেষ, যা সরকার সমর্থিত খবরের কাগজগুলোর প্রথম পৃষ্ঠায় বড় হরফে স্থান লাভ করে। অবাধ, স্বাধীন, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের নিশ্চয়তার পুনরাবৃত্তি করা হয়েছে ঢাকঢোল পিটিয়ে। শেখ মুজিব নির্বাচনী অফিসারদেরকে হুঁশিয়ারি করে দিয়েছেন, সরকারি দল হোক আর বিরোধী দল হোক, কারো প্রতি কোনো পক্ষপাতিত্ব বা বৈষম্য করা চলবে না। সকলের প্রতি সমব্যবহার করতে হবে। গণতান্ত্রিক রীতি রেওয়াজ ও মূল্যবোধের উপর তিনি গুরুত্ব দিয়েছেন। প্রধান নির্বাচনী কমিশনারও নির্বাচন অনুষ্ঠানের পূর্বেই সরকারি ব্যবস্থা সম্পর্কে সার্টিফিকেট দিয়ে তার বেতার ভাষণে উক্তি করলেন। আমি দৃঢ়তার সাথে বলতে পারি, সরকারের আইন ও শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ ভোট গ্রহণের দিন সর্বত্র শান্তি ও শৃঙ্খলা রক্ষার জন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করেছেন। জেল ডাক্তারের হাজতি কয়েদিদের খাদ্যের ভেজাল শূন্যতার সার্টিফিকেট দানের সঙ্গে এই অবস্থার তুলনা করা চলে। মাছ, তেল, ডালডা, আটা ইত্যাদি খালি চোখে দেখেই ডাক্তারকে সার্টিফিকেট দিতে হয়। সার্টিফিকেট দেওয়ার পর খাদ্যে ভেজাল আছে বলে যদি কেউ হইচই করে, তবে তাকে দুষ্টু প্রচারণা ছাড়া আর কিছুই বলা যায় না। রক্ষণপাত্র বা চুলোতে জ্বালানি কাঠের অপরাধে খাদ্যের স্বাদ খারাপ হতে পারে, কিন্তু তাই বলে ভেজালের সমর্থনে রায় দেওয়া যেতে পারে না। সুতরাং বৃদ্ধকালে তরুণেই ভার্যা গ্রহণ করে মোটা অঙ্কের জীবন বীমা করে রাখার মধ্যে যে নিরাপত্তা ও স্বস্তি পাওয়া যায়, আগামী ডাক্তারি সার্টিফিকেট লাভ করে কন্ট্রাক্টর সাহেবও এইরূপ নিরাপত্তা ও স্বস্তি বোধ করে থাকেন। স্বাধীন, নিরপেক্ষ, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের একটি রূপ এই। এবার অন্য রূপটির দিকে দৃষ্টি নিক্ষেপ করা যাক। দালাল আইনে প্রায় লক্ষাধিক ব্যক্তি কারারুদ্ধ। হাজার হাজার কারারুদ্ধ নেতা ও কর্মীবৃন্দ কারাগারে ধুঁকছে। রাজনৈতিক অপরাধের কারণে ভোটদানের অধিকার হরণ করা হয়েছে আইন করে, আর লক্ষাধিক ব্যক্তির উপর হুলিয়ার প্রেতাত্মা ভর করে আছে। এই সমস্ত ব্যক্তিদের শুধুমাত্র রাজনৈতিক ও সামাজিক অধিকারই হরণ করা হয়নি, অর্থনৈতিক বুনিয়াদও ভেঙে দেওয়া হয়েছে সম্পত্তি হেফাজত ও রক্ষণাবেক্ষণের নামে। এই 2 লক্ষাধিক ব্যক্তির পরিবার পরিজন, যারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে ভীতি ও উৎকণ্ঠার মধ্যে সমাজে বাস করছে, সরকার বা সরকারি দলের বিরুদ্ধে সামান্যতম সমালোচনা করারও সাহস বা পরিস্থিতি তাদের নেই। নিরাপত্তার অভাব ও অর্থনৈতিক দুর্গতি তাদের সমস্ত চিন্তাভাবনাকে জুড়ে রয়েছে। সুতরাং 1970 সনের নির্বাচনে ভোট সংখ্যার দিক দিয়ে যারা দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর অধিকারী ছিলেন, যথা জামায়াতে ইসলামী ও মুসলিম লীগ, এদেরকে রাষ্ট্রীয় শক্তির ছোবল দিয়ে পঙ্গু করে রাখা হয়েছে। স্বাধীনতা প্রাপ্তির প্রথম দিন থেকেই এই দলগুলিকে বেআইনি ঘোষণা করা হয়েছে এবং পরবর্তী আমলে এই বিধিনিষেধের শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে। স্বাধীনতা উত্তরকালে ময়দানে বিচরণশীল রাজনৈতিক দলসমূহের নীতি, আদর্শ ও ভূমিকার আলোচনা আমরা ইতিপূর্বে করেছি। আওয়ামী লীগ গ্রহ হতে 1972 সনের 31 অক্টোবর তারিখে ছিটকে পড়া উপগ্রহটির পরিচয় আমরা পেয়েছি। এছাড়া নাম জানা না জানা ও লেবেল সর্বস্ব কয়েক খালি দল নির্বাচনী ময়দানে ভর্তি ফি দিয়ে প্রবেশাধিকার লাভ করলেও তাদের খেলা দেখে দর্শকরা মোটেই উৎসাহ বোধ করেনি। 14টি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেছে। দলগুলি হচ্ছে: বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি মুজাফফর গ্রুপ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ভাসানী গ্রুপ, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মনি সিং, বাংলাদেশ জাতীয় লীগ, বাংলার কমিউনিস্ট, শ্রমিক কৃষক সমাজবাদী দল, লেনিনবাদী কমিউনিস্ট পার্টি, বাংলা জাতীয় লীগ, শ্রমিক ফেডারেশন পার্টি, বাংলাদেশ জাতীয় কংগ্রেস, বাংলাদেশ জাতীয় গণতন্ত্রী দল, বিপ্লবী ছাত্র ইউনিয়ন। মোট 300 আসনের মধ্যে আওয়ামী লীগ সবকটি আসনেই প্রার্থী মনোনীত করে। প্রার্থী মনোনয়নের ব্যাপারে বিভিন্ন দলের অবস্থা নিম্নরূপ: মুজাফফর ন্যাব 223 জন, ভাসানী ন্যাব 170 জন, জাতীয় সমাজতান্ত্রিক দল 236 জন, বাংলাদেশ জাতীয় লীগ 6 জন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি 4 জন, বাংলা জাতীয় লীগ 13 জন, বাংলার কমিউনিস্ট পার্টি 3 জন, লেনিনবাদী কমিউনিস্ট পার্টি 2 জন, শ্রমিক ফেডারেশন 3 জন, জাতীয় কংগ্রেস 2 জন,
সমাজবাদী দল 3 জন, জাতীয় গণতন্ত্রী দল 1 জন এবং বাংলা ছাত্র ইউনিয়ন 1 জন। এর উপর রয়েছে কিছু স্বতন্ত্র প্রার্থী। এটা অত্যন্ত স্পষ্ট যে 4টি দল ছাড়া অন্যান্য দলগুলির আলোচনা নিষ্প্রয়োজন, কেননা তাদের প্রার্থী এতই নগণ্য যে সবকটি আসন দখল করলেও তারা দলগতভাবে সংসদে কোনো প্রভাবই সৃষ্টি করতে পারবে না। মুজাফফর ন্যাব কোনোদিনই প্রভাবশালী ছিল না। 1972 সনের ডিসেম্বর পর্যন্ত এই দল যে প্রভাব সৃষ্টি করেছিল তা জানুয়ারি 73-এর বিপর্যয়ে স্থিমিত হয়ে যায়। নেতৃত্বের দুর্বলতা ও তোষামদে রাজনীতির কারণে এদের প্রতি জনসাধারণের কোনো আকর্ষণ ছিল না। তৃতীয় দল ভাসানী ন্যাব সরকার বিরোধী দল বটে, কিন্তু দলের অভ্যন্তরীণ আদর্শগত বিরোধ, নির্বাচনে অংশগ্রহণের প্রশ্নে মৌলানা ভাসানীর অসংলগ্ন উক্তি ইত্যাদি কারণে এই দলের নিষ্ঠা সম্পর্কে জনসাধারণ ছিল সংশয়পূর্ণ। সরকারি দলের তুলনায় ভাসানী ন্যাপের প্রচার যন্ত্র ও যানবাহনের সুবিধাদি ছিল অত্যন্ত নগণ্য এবং গোটা সরকারি দলের প্রচার ও অপপ্রচারের মুখে শুধুমাত্র মৌলানা ভাসানীর ব্যক্তিত্ব নির্বাচনে জয়লাভ করবার জন্য মূলধন হিসেবে যথেষ্ট ছিল না। চতুর্থ দল জাসদ প্রচার প্রপাগান্ডায় এবং তরুণ কর্মী সংগ্রহে সরকারের মোকাবিলা করতে সক্ষম হলেও জনসাধারণের মনে কোনো আঁচড়ই সৃষ্টি করতে সক্ষম হয়নি। আওয়ামী লীগ প্রতিষ্ঠান থেকে ছিটকে এসে মাত্র 4 মাসের মধ্যে নিজেদের বৈশিষ্ট্য তুলে ধরা মোটেও সম্ভব ছিল না। এই কম সময়ের মধ্যে বিভিন্ন স্তরে প্রতিষ্ঠানের শাখা প্রশাখা গড়ে ওঠেনি এবং যেসব স্থানে প্রতিষ্ঠান গড়ে উঠছে সেখানে ছাত্র ও তরুণদেরই আধিক্য। মাত্র কমাস আগেও এরা আওয়ামী লীগের সঙ্গে একাত্ম ছিল, আর বর্তমানে উগ্র সমাজতন্ত্রের দাবিদার ছাড়া কোনো পার্থক্যই পরিলক্ষিত হয় না। আওয়ামী লীগ বিরোধী দলগুলোর এই সমস্ত দুর্বলতা ছাড়াও নিজেদের মধ্যে ঐক্যের অভাব আওয়ামী লীগের শক্তি ও প্রভাবকে আরও বৃদ্ধি করতে সহায়তা করেছে। ভাসানী ন্যাপ ও জাসদের মধ্যে নির্বাচনী ঐক্যের অভাব উভয় দলের পরাজয়কে শোচনীয়তার রূপ দিয়েছে। দলগুলোর অবস্থা বিশ্লেষণের পর সরকারের অবাধ, স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের নিষ্ঠা ও সততা সম্পর্কে আলোচনা প্রয়োজন। 1970 সনের সাধারণ নির্বাচনে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী দলগুলিকে বেআইনি ঘোষণা করা, ভোটাধিকার হরণ করা এবং আইনের সাহায্যে তাদেরকে নির্বাচনী ময়দান থেকে দূরে রাখার কথা উল্লেখ করা হয়েছে। প্রতিদ্বন্দ্বী বিরোধী দলগুলোর অনেক নেতাকর্মীকে প্রেসিডেন্টের 50 নং আদেশ বলে কারাগারে আবদ্ধ করা হয়েছে। কয়েকটি বিরোধী পত্রিকার প্রকাশনা অনেক পূর্বেই বন্ধ করা হয়েছে। এই সমস্ত পত্রিকার সম্পাদক ও প্রকাশকরা এখনও কারাগারে আবদ্ধ হয়ে আছে। বিরোধী দলসমূহের অনেক প্রার্থীও কারাগারে আবদ্ধ। এইরূপ স্বাধীন পরিবেশে আওয়ামী লীগ প্রতিষ্ঠান 2 ডজন মন্ত্রী, 1 ডজন সরকারি তত্ত্বাবধানে প্রকাশিত দৈনিক সংবাদপত্র, সরকারি জিপ, ট্রাক, পিকআপ, হাওয়াই জাহাজ, হেলিকপ্টার, স্পিডবোট, মোটর লঞ্চ ইত্যাদি রেড ক্রস সহ বিভিন্ন প্রতিষ্ঠানের যানবাহন, নিজেদের অঢেল অর্থ ও বিদেশ হতে প্রাপ্য রিলিফ দ্রব্যের বিপুল সুযোগ সুবিধা সহ নির্বাচনী ময়দানে উল্কার গতিতে ঝাঁপিয়ে পড়ে সরকারের নিরপেক্ষতা অবলম্বনের সকল ব্যবস্থাই পাকাপাকি করলেন। সমালোচকদের জবাবে আওয়ামী লীগ সম্পাদক দাঁত ভাঙা জবাবে বললেন, বাংলাদেশের আদর্শ শুধু গণতন্ত্র নয়, সমাজতন্ত্রও বটে। সুতরাং রাশিয়া সহ অন্যান্য সমাজতান্ত্রিক দেশের ন্যায় দলীয় প্রধান ও কর্মীদের সরকারি হাতি ঘোড়ায় চড়বার এখতিয়ার আছে। এ কথা মোটেই মিথ্যা নয়। প্রতিদ্বন্দ্বী 14টি দলই সমাজতন্ত্রের দাবিদার হওয়ায় আওয়ামী লীগের এই অকাট্য যুক্তির বিরুদ্ধে তাদের মুখ বন্ধ করে কিল হজম করা ছাড়া গত্যন্তর ছিল না। এইরূপ সমালোচনায় লাভ এইটুকু হলো যে আওয়ামী লীগ সম্পাদক জিল্লুর রহমান নিজেকে ব্রেজনেভের সঙ্গে তুলনা করার মওকা পেলেন এবং সরকারি সুযোগ সুবিধা ভোগের উদ্দামতা আরও বৃদ্ধি পেল। স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা দিয়ে পাকাপোক্ত করবার জন্য নির্বাচনের শেষের দিকে সরকারি দলের তরফ থেকে আরও একটি মোক্ষম ব্যবস্থা গৃহীত হলো। বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়ামের চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি 8ই মার্চ থেকে শুদ্ধি অভিযানের পরিচালনার কথা ঘোষণা করে। নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে 7ই মার্চ তারিখে। ফলাফলও ওই দিনই বিভিন্ন কেন্দ্র থেকে আসতে শুরু করবে। পরদিনই অর্থাৎ 8 তারিখ থেকেই শুদ্ধি অভিযানের হুমকি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বলা হলো, এই শুদ্ধি অভিযান একটি গণসংগ্রাম। দুর্নীতি, স্বজনপ্রীতি, মজুতদারি, ঘুষ, সাংস্কৃতিক বন্ধ্যাত্ব ও প্রতিক্রিয়াশীল ভাবধারার বিরুদ্ধে গণ আন্দোলনই নাকি এই শুদ্ধি অভিযানের মূল লক্ষ্য। প্রেসিডেন্টের 9 নং আদেশ অর্থাৎ বাংলাদেশ সার্ভিসেস অর্ডারের মৌজেজা সরকারি কর্মচারীগণ ইতিমধ্যে ভালোভাবেই টের পেয়েছেন।
সুতরাং ৭৭ জন রিটার্নিং অফিসার, ৬০৫ জন সহকারী রিটার্নিং অফিসার ও ১৫,০৪২টি ভোট কেন্দ্রের জন্য নিয়োজিত ১,৯৫,০০০ প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার শুদ্ধি অভিযানের ঝুঁকি নিতে মোটেই প্রস্তুত ছিলেন না। বিরোধী দলগুলো হইচই ও চিৎকারের মধ্যে ১১টি আসনে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলো এবং শেষ পর্যন্ত ৭-৮টি আসন ছাড়া সব আসনেই আওয়ামী লীগ প্রার্থীদের জয় জয়কার। যদিও যুবলীগ শুদ্ধি অভিযানের ব্যাপারে আশ্বাস দিয়েছিল যে নির্বাচন বা নির্বাচনী ফলাফলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, তবুও সুখের বিষয় যে নির্বাচন বা নির্বাচনী ফলাফল দৃষ্টে শুদ্ধি অভিযানের আর প্রয়োজন হয়নি। সরকারি কর্মচারীরা এতই নিষ্ঠার সাথে নির্বাচনী দায়িত্ব পালন করেছেন যে তাদের আর শুদ্ধির কোনো প্রয়োজন ছিল না। অধ্যায় ১৩। কারাগারে কয়েদির জীবন। কারাগারে আমি এখন হাজতি নই, আমি কয়েদি। কয়েদি হিসেবে কারাজীবনের অভিজ্ঞতা এই প্রথম। গত শতাব্দীতে সমুদ্র পাড়ের এক বিদেশি হাতি এদেশের কালা আদমিদের দাস বানিয়ে রাখবার জন্য আইনের নামে যে সমস্ত বর্বর ও হিংস্র বিধিবিধান রচনা করেছিল সেগুলো সবই অক্ষত অবস্থায় বিরাজমান। দেশের সাধারণ আইনে দণ্ডিত অপরাধীরা সব সময়ই এই বর্বর বিধিবিধানের শিকার হলেও রাজনৈতিক অপরাধে ধৃত ব্যক্তি অথবা দণ্ডপ্রাপ্ত অপরাধীরা তুলনামূলকভাবে উন্নততর পরিবেশে জীবনযাপন করেছে। ১৯৪৭ থেকে ১৯৭১ সনের মধ্যে বিভিন্ন সরকারের আমলে রাজনৈতিক প্রশ্নে যত ব্যক্তিকেই কারাগারে যেতে হয়েছে সবাইকে উন্নত মর্যাদা দেওয়া হয়েছে এবং হয়রানিমূলক বন্দিদশা থেকে মুক্তি পাবার জন্যেও বিভিন্ন পথ খোলা ছিল। আটকাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করা, হাইকোর্টের বিচারপতি সমন্বয়ে গঠিত স্ক্রিনিং বোর্ডের কাছে হাজির হয়ে মুক্তির প্রশ্নে সুপারিশ লাভ করা, বাহিরের রাজনৈতিক আন্দোলনের সুযোগ গ্রহণ করা ইত্যাদি যে সমস্ত শাসনতান্ত্রিক পথ খোলা ছিল তা আজ সবই রুদ্ধ। জেল কোডের যে বর্বর বিধানগুলো বিদেশিদের বিদায়ের পর উপরোক্ত শাসনতান্ত্রিক সুযোগ সুবিধার কারণে ভোতা হয়ে গিয়েছিল, স্বাধীন বাংলাদেশ সরকার সেগুলোকেই আবার সতেজ করে নিয়েছেন। অতীতের শাসনতান্ত্রিক সুযোগ সুবিধাগুলো স্বাধীনতার শুরুতেই বাতিল করে দেওয়ার কারণে অবিচার অবস্থা ও উৎপীড়নকে রোধ করবার জন্য কোনো শক্তি বা প্রভাবের অস্তিত্ব রইল না। সুতরাং সাধারণ হাজতি কয়েদি, রাজনৈতিক হাজতি বা কয়েদি আজ একই কাতারে। অবশ্য সাধারণ আইনে ধৃত ব্যক্তি বা দণ্ডপ্রাপ্ত কয়েদিরাও মানুষ। আল্লাহর সৃষ্ট এই দুনিয়ায় পাপ ও পুণ্যের পরিবেশে গড়ে ওঠা মানুষের বাঁচা, খাওয়া ও বাসস্থানের যে মৌলিক অধিকার তা খর্ব করবার কারো অধিকার নেই। চরম খোদাদ্রোহী শক্তিকেও বিশ্বস্রষ্টা জীবন ধারণের মৌলিক কোনো উপাদান থেকেই বঞ্চিত করেননি। বেঁচে থাকার কারণেই খোদাদ্রোহী শক্তি স্রষ্টার পথে প্রত্যাবর্তনের সুযোগ পায়। অনুতাপের আগুনে অতীত জীবনের আবর্জনা পুড়িয়ে দিয়ে আনুগত্যের ভিত্তিতে নতুন জীবন গড়ে তোলে। চিরন্তন পাপ বলে কিছু নেই। পাপীর জন্যেও প্রত্যাবর্তনের পথ, অনুতাপের পথ খোলা। পুণ্যের মই বেয়ে এগিয়ে চলবার অধিকার তার রয়েছে। এ পথ রুদ্ধ করবার বা মৌলিক অধিকারকে ছিনিয়ে নেবার কোনো অধিকার স্রষ্টা মানুষকে দেন নাই। যারা এই মূলনীতি থেকে বিচ্যুত হয় তারাই সীমা লঙ্ঘনকারী, তারাই জালেম অত্যাচারী। ঢাকা কেন্দ্রীয় কারাগারে ১২ মাস অবস্থানের পর কুষ্টিয়া জেলা কারাগারে প্রায় ৩.৫ মাস বাস করবার সুযোগ পেলাম। প্রিয়জনদের অতি কাছাকাছি জেলা কারাগারে চাঁদির জুতা মেরে আরও কয়েক মাস প্রিয়জনের নৈকট্যের সুযোগ লাভ করা যেত। অধিক শাস্তিপ্রাপ্ত আসামি জেলা কারাগারে রাখা হয় না, কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরিত করা হয়। জেল কোডের এই সাধারণ বিধানের ব্যতিক্রম হতে পারে অর্থের বিনিময়ে। আমার শাস্তির অনুরূপ শাস্তিপ্রাপ্ত আসামিকে প্রায় ১ বছর কাল পর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরিত করা হয়েছে, কিন্তু আমার ক্ষেত্রে আপিল দায়েরের সময় অর্থাৎ ২ মাস সময় দিতেও জেলার ও ডেপুটি জেলার আইনগত অসুবিধার প্রশ্ন উত্থাপন করলেন। তাই ২৬/৪/১৯৭৩ তারিখে অপ্রত্যাশিতভাবে মাত্র ৩ বছর শাস্তিপ্রাপ্ত অপর ২ জন আসামিসহ যশোর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরিত হলাম। ৭ বছর দণ্ডপ্রাপ্ত আসামি জেলা কারাগারে জেলার ও ডেপুটি জেলারের আশীর্বাদ খরিদ করে রয়ে গেল, কিন্তু ৩ বছরের দণ্ডপ্রাপ্ত জেল বশীকরণ শাস্ত্রে অনভিজ্ঞ বিচারাগণ আমার সঙ্গী হয়ে দুর্গম পথ পাড়ি দিল। হাজতি ও কয়েদিদের হেফাজতকারীর মর্যাদায় অধিষ্ঠিত জেল কর্তৃত্বের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিগণ সমাজের কোলাহল থেকে মুক্ত এক পরিবেশে নিজেদের কর্তৃত্বের জৌলুসে বিভোর হয়ে বিচ্ছিন্ন জীবনযাপন করেন।
চার দেওয়ালের মাঝে এ জীবনে তাই অনেক কিছুই থাকে সমাজের চোখের আড়ালে। দেওয়ালের মাঝে ও দেওয়ালের বাইরে এদের আচরণ সম্পূর্ণ ভিন্ন। পোশাক পরিচ্ছদ প্রদর্শনীতে আর অনেকেরই শ্বশ্রুমণ্ডিত চেহারায় বাহিরের সমাজে অন্যান্য বিভাগের সরকারি কর্মচারীদের তুলনায় এরা মেষ শাবকের মতো নিরীহ ভালো মানুষ। কিন্তু চার দেওয়ালের মাঝে এরা নরখাদক নেকড়ে বাঘ, ঊর্ধ্ব আকাশে বিচরণশীল শকুনির মতো প্রখর দৃষ্টিশক্তির অধিকারী এবং ধূর্ত শৃগালের সব বিদ্যাই এদের রপ্ত। যশোর কারাগারে এলাম। রাত প্রায় 9টার দিকে যশোর কেন্দ্রীয় কারাগারে হাজির হলাম। 3 জন মার্জিত আচরণ সম্পন্ন পুলিশ কনস্টেবল ও নায়কের প্রহরাধীনে। জেলার সাহেবের আচরণে মুগ্ধ হলাম। আমার শাস্তির কথা শুনে আঁতকে উঠলেন, তবে বন্ধুদের কাছে পরিচয় পেয়ে সমীহ করলেন এবং মালামালের কোনো প্রকার তল্লাশি ব্যতি রেখেই ভিতরে যাওয়ার ব্যবস্থা করলেন। ঠাঁই নাই ছোট এ তরি, কোথাও স্থান নেই। অবশেষে হাসপাতালের মেঝেতে সাময়িকভাবে স্থান করে নিতে হলো। 2-3 দিন পর জেলার সাহেবের প্রচেষ্টায় একজনের বাসোপযোগী সেল পাওয়া গেল। 3 জন মেঝেতে স্থান করে নিলাম। প্রায় 2 সপ্তাহ পর জেল পরিদর্শনের সময় স্থানীয় এসডিও সাহেবের ইচ্ছা পূরণ করতে গিয়ে জেলার সাহেব আমার জন্য আলাদা সেলের ও খাট, চেয়ার, টেবিলের ব্যবস্থা করলেন। এসডিও সাহেবের সঙ্গে জেল গেটে দেখা অপ্রত্যাশিতভাবে বিনিয়ে জিজ্ঞাসা করলেন কি অবস্থায় আছি। সম্ভবমতো সব ব্যবস্থাই করলেন জেল কর্তৃপক্ষের মাধ্যমে। যশোর কারাগারকে কয়েক বছর পূর্বে কেন্দ্রীয় কারাগারে মর্যাদা দেওয়া হয়েছে। এই মর্যাদাটুকু ছাড়া আর কোনোই উন্নততর বৈশিষ্ট্য নেই। 500 কয়েদির জন্য নির্মিত এই কারাগারে বাস করেছে প্রায় 3000 হাজতি ও কয়েদি। বেশিরভাগই দালাল আইনে আটক। নির্দিষ্ট কি অভিযোগ তাদের জানা নেই। বিচার হবে কিনা, কবে হবে তাও তাদের কাছে অজ্ঞাত। হাজতি ও কয়েদির এই চাপ সহ্য করবার মতো রসদ ও কর্মী বাহিনীর প্রাচুর্য নেই এখানে। কারা অভ্যন্তরে সর্বত্রই অব্যবস্থা, অনিয়ম, বিশৃঙ্খলা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং সর্বোপরি শাসনযন্ত্রের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি পরিবেশকে বিষময় করে রেখেছে। অতীতেও এসব যে ছিল না তা নয়, তবে নতুন স্বাধীনতার আমেজে সর্বত্রই শাসনযন্ত্রে যে অবনতি ও কর্মদক্ষতার ভাটা পড়েছে তারই ফলশ্রুতিস্বরূপ এখানেও অব্যবস্থা ও দুর্নীতি উদ্দাম গতিতে বিস্তৃতি লাভ করেছে। জেল কর্তৃপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট মুষ্টিমেয় কিছু সংখ্যক কর্মচারী এসব দুর্নীতির ঊর্ধ্বে আছেন, তবে তাদের সংখ্যা এতই নগণ্য যে তারা কোনো প্রভাবই সৃষ্টি করতে পারেন না। নিজে দুর্নীতিতে অংশগ্রহণ না করে অন্যান্যদের অবাধ সুযোগে বাধা না দেওয়ার নামই এখানে সততা। কারাগারের অনেক দুর্নীতির সঙ্গে বর্তমানে ক্ষমতাসীন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ জড়িত। সুতরাং সেসব ক্ষেত্রে নীরব ভূমিকা গ্রহণ করা ছাড়া জেল অফিসারদের কোনো গত্যন্তর নেই। আইজি, ডিআইজি, সুপারিনটেন্ডেন্ট, জেলার, ডেপুটি জেলার, কেরানি, অ্যাকাউন্টেন্ট, সার্জেন্ট সুবেদার, জমাদার, ওয়ার্ডার, কয়েদি, সুপারভাইজার, কয়েদি পাহারা ইত্যাদি সমন্বয়ে পুরা জেল রাজত্ব পরিচালিত হচ্ছে। এই রাজত্বের আসল কর্মস্থল হচ্ছে কারা অভ্যন্তর। এখানে এত ভয়াবহ দুর্নীতি ও জুলুম বিরাজমান যে বিশেষ 2-1 কর্মকর্তার পক্ষে রোধ করা মোটেই সম্ভবপর নয়। তিনি শাসনযন্ত্রের ঊর্ধ্ব স্থানে আসীন ব্যক্তি হলে ষড়যন্ত্রের শিকার হওয়ার আশঙ্কায়, দুর্নীতি রোধের অযোগ্যতার কলঙ্কে কলঙ্কিত হওয়ার দুশ্চিন্তায় দূরে থাকবেন। মধ্যম স্থানের অধিকারী হলে উভয় দিকের চাপে নিষ্পেষিত হবেন এবং নিম্ন স্থানে আসীন ব্যক্তি হলে পদচ্যুত হবেন। হাজতি ও কয়েদিদের সমাজ থেকে পৃথক করে রাখার স্থানই হচ্ছে কারাগার। এই পৃথক করে রাখার ব্যবস্থা অনন্তকালের জন্য নয়, বরং একটি নির্দিষ্ট মেয়াদের জন্য। আটক থাকার কারণে সমাজের অনেক কিছু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকলেও মানবীয় অধিকার থেকে এরা নিশ্চয়ই বঞ্চিত নয়। খাদ্য, চিকিৎসা, বিশ্রাম ও নিদ্রার স্থান, পরিজনদের সাথে সাক্ষাতের সুযোগ, প্রিয়জনদের খবরাখবরের জন্য পত্র আদান প্রদান ইত্যাদি হাজতি কয়েদিদের অধিকার হিসেবে গণ্য। এই মৌলিক দাবিগুলোকে মিটিয়ে প্রতিটি অপরাধীর চারিত্রিক পরিবর্তনের মাধ্যমে আগামী দিনের নাগরিক হিসেবে তাকে গড়ে তোলা প্রতিটি সমাজ ব্যবস্থারই কর্তব্য। পূর্বেই বলেছি, কারাগারের জীবন অনন্তকালের জন্য নয়, একটি নির্দিষ্ট মেয়াদের। মেয়াদান্তে যারা সমাজ জীবনে ফিরে যাবে তারা কি নির্মল চরিত্র নিয়ে ফিরে যাবে, না আরও দুর্নীতি ও অপরাধ প্রবণতা নিয়ে ফিরে যাবে? সুষ্ঠু সমাজ জীবনের জন্য কোনটা কাম্য? সমাজ জীবনে অপরাধীরা ক্ষতস্বরূপ। এই ক্ষতকে নিরাময় করে গোটা দেহটাকে সুস্থ করে তোলাই সবার কাম্য। আর কারাগারগুলোকে অপরাধীদের চিকিৎসালয় হিসেবেই গড়ে তোলা উচিত। মানুষ সাধারণত পরিবেশের দাস।
সুতরাং কারাগারের গোটা পরিবেশটাই যদি এই ক্ষত নিরাময়ের উপযোগী না হয়, তবে এটাকে চিকিৎসালয় না বলে শুঁড়িখানা বলাই ঠিক হবে। অসুস্থ মানুষ চিকিৎসালয়ে যায় সুস্থ হবার আশায়, সুস্থ মানুষ শুঁড়িখানায় গিয়ে মাতাল হয়। নেশার ঘোর কাটলে বাড়ি ফিরে আসে বটে, কিন্তু শুঁড়িখানা তাকে আবার হাতছানি দিয়ে ডাকে। নতুন অপরাধীরা অথবা সন্দেহমূলকভাবে ধৃত নিরপরাধ ব্যক্তি কারাগারে এসে অপরাধীদের পাল্লায় পড়ে বড় অপরাধের ট্রেনিং পায়। জেল কর্তৃপক্ষের খায়েশ মিটাতে দুর্নীতির সাগরে নিমজ্জিত হয়। মেয়াদ শেষে বাড়ি ফিরে যায় বটে, কিন্তু মাতালের শুঁড়িখানায় ফিরে আসার মতো আবার জেলখানায় ফিরে আসার পথ খোঁজে। ছোট অপরাধী থেকে বড় অপরাধীতে উন্নীত হবার এই হচ্ছে সহজ সরল পথ। সমাজ ও সরকার অপরাধীকে লৌহ কপাটের অন্তরালে ঠেলে দিয়েই স্বস্তি পায়, কিন্তু উভয়ই এর ফলাফল সম্পর্কে উদাসীন। সমাজ জীবনে এর ভয়াবহ প্রতিক্রিয়া সম্পর্কে ভাবনামুক্ত। কারা অভ্যন্তরে ব্যবস্থাপনা। কারা অভ্যন্তরে গোটা ব্যবস্থাপনার চাবিকাঠি হেড ওয়ার্ডার বা সুবেদারের হাতে। তাকে কেন্দ্র করে জমাদার, ওয়ার্ডার, মেট পাহারা, রাইটার ইত্যাদি 24 ঘন্টা চক্রাকারে ঘুরছে। প্রত্যেকের কক্ষপথ সুবেদার কর্তৃক নির্দিষ্ট, প্রত্যেকের গতি তার দ্বারাই নির্ধারিত। সুতরাং চক্রের গোলক ধাঁধায় যে একবার পড়েছে, গতির সঙ্গে তাল মিলে চলা ছাড়া তার আর কোনো গত্যন্তর নেই। এরা সবাই সুবেদারের রঙে রঙিন। অন্য রঙে রঙিন হওয়ার চেষ্টা করা বিশাল মিছিলের ভিড় ঠেলে উল্টো দিকে চলার মতোই অনতিক্রম্য। বাসস্থান। কারাগারে হাজতি কয়েদিদের বেজায় ভিড় স্থানাভাবের সমস্যা সৃষ্টি করেছে। 50 জনের উপযোগী কামরায় 400-500 মানুষের ভিড় জীবনকে দুর্বিষহ করে তুলেছে। বিশ্রাম ও নিদ্রার স্থান তো দূরের কথা, আয়াসে বসে থাকবার স্থান হতেও তারা বঞ্চিত। কারাগারের পরিধি ও আসন সংখ্যা রাতারাতি বৃদ্ধি করা সম্ভব নয়। তাই বিনা বিচারে আটক বন্দীদের জামিনের সুযোগ প্রদানের ও বিচার ত্বরান্বিত করে নির্দোষীদের খালাস প্রদানের মাধ্যমে কারাগারে ভিড় কমানোর ব্যবস্থা রয়েছে প্রতিটি দেশের আইনে। তাছাড়া বিনা বিচারে লক্ষাধিক মানুষকে কোনোদিনই এ দেশে আটকিয়ে রাখা হয়নি। বিচারাধীন ব্যক্তিদের 95% জামিনের সুযোগ গ্রহণ করত। শাস্তিপ্রাপ্ত হলেও আপিলের শুনানি পর্যন্ত জামিনেই থেকে যেত এবং শেষ পর্যন্ত শাস্তি বহাল থাকলে কারাগারে আসতে হতো। কিন্তু এই দেশের অদ্ভুত স্বাধীনতা দেশবাসীকে করেছে পরাধীন। বিচার পাওয়ার অধিকার নিয়েছে কেড়ে, জালেমের শিকারে পরিণত করে মানবীয় অধিকার হরণ করে নিয়েছে, আর দুর্নীতিবাজদের শোষণের অবাধ সাধারণ লাইসেন্স প্রদান করেছে। কারাগারের সামান্য একটু বিশ্রাম ও নিদ্রার স্থানকে কেন্দ্র করে স্বাধীন দেশে হাজতি কয়েদিদের নিকট থেকে টাকা পয়সা কামাই করার যে জাল জেল কর্তৃপক্ষ বিছিয়ে রেখেছেন তা বিভৎস। খাদ্য। শতাব্দীকাল পূর্বে বিদেশি শাসকরা এই দেশে হাজতি কয়েদিদের জন্য যে খাদ্য বরাদ্দ করেছিল তা এই দেশের মানুষের মনোপুত না হলেও ক্ষুধার উপশমের জন্য যথেষ্ট ছিল। 1947 থেকে 1971 পর্যন্ত যদিও পুরানা জেল কোডেরই দৈরাত্ম্য ছিল, তবুও দেশি ও বিদেশি মিশ্র শাসনে নীতিবোধ ও দুর্নীতি পাশাপাশি অবস্থান করেছে। কিন্তু দেশি শাসনের পাল্লায় বিদেশি ভাষায় রচিত জেল কোড কার্যত গুরুত্ব হারিয়ে ফেলেছে, আর তার ফলে ঘটি চোর পুকুর চোরে রূপান্তরিত হয়েছে। হাজতির সংখ্যা বৃদ্ধিতে জেলের সীমা বৃদ্ধি হয়নি, তবে কন্ট্রাক্টরের বিল বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ, এবং এই বিল তৈরির সঙ্গে সংশ্লিষ্ট জেল কর্তৃপক্ষের লালসা ও লোলুপ দৃষ্টির তীক্ষ্ণতা বৃদ্ধি পেয়েছে সীমাহীন। পূর্বে হাজতির সংখ্যা কম ছিল, তখন এক ঘটি পানি নিলেও চুরি ধরা পড়বে এই ভয়ে কেউ ঘটি ডোবাতে সাহস পেত না। কিন্তু বর্তমানে হাজতির সংখ্যা বহুগুণে বৃদ্ধির ফলে যে বৃহৎ জলাশয়ের সৃষ্টি হয়েছে তাতে খাল কেটে দিলেও কমে যাবে না, এই ধারণাই সবার মনে বড় বালতি ডোবানোর দুঃসাহস সৃষ্টি করেছে। ফলে অখাদ্য, কুখাদ্য ও ক্ষুধাই হচ্ছে সাধারণ হাজতি ও কয়েদিদের নিত্য সহচর। চিকিৎসা। স্বাধীনতার আমেজ যশোর কারাগারের চিকিৎসা বিভাগকেও স্পর্শ করেছে। কেন্দ্রীয় কারাগারে কমপক্ষে 3 জন ডাক্তার থাকার কথা, কিন্তু এখানে মাত্র 1 জন। হাজতি কয়েদিদের সংখ্যা 500 থেকে বেড়ে হয়েছে প্রায় 3000, তবুও 1 জন ডাক্তারকেই চিকিৎসা করতে হচ্ছে। উপরন্তু অপ্রতুল ঔষধ চিকিৎসার কাজকে আরও কঠিন করে তুলেছে। কিন্তু যতটুকু ঔষধ, যতটুকু পথ্য সরকার ডাক্তার সাহেবের হাতে সোপর্দ করেছে তার সাহায্যে চিকিৎসা হয় 20-25 ভাগ, আর অবশিষ্ট 75-80 ভাগ ব্যবসার পণ্যদ্রব্য হিসেবে ব্যবহৃত হয়। জেল হাসপাতালে ঠাঁই নাই, অসম্ভব ভিড়,
কিন্তু সামান্য কিছু সংখ্যক ছাড়া সবাই এখানে ডাক্তার সাহেবের হোটেলের মাসিক বা পাক্ষিক চুক্তির স্থায়ী বোর্ডার ছাড়াও কিছু বাহিরের খরিদ্দার আছেন যারা নিজ নিজ ওয়ার্ডে বাস করেন, কিন্তু হাসপাতালের হোটেল থেকে খাবার পেয়ে থাকেন। বাছাই করা হাজতি কয়েদিদের নিয়ে ডাক্তার সাহেবের চক্র তৈরি এবং এর তত্ত্বাবধান ও যাবতীয় কার্যাদি এই চক্রের মাধ্যমেই সম্পন্ন হয়। সত্যিকারের রোগী মরণাপন্ন না হলে হাসপাতালে ভর্তি হওয়ার সুযোগ পায় না, কিন্তু সুস্থ মানুষ ভর্তি ফি দিয়ে রোগগ্রস্ত হলে ভর্তির ব্যবস্থা অতি সত্বর হয়ে যায়। সেই সঙ্গে উন্নত মানের খাবারও বরাদ্দ করা হয়। এর উপর আছে স্পেশাল ডায়েট, যা অতিরিক্ত নগদ প্রাপ্তি বিনিময়ে ডাক্তার সাহেবের কলমের খোঁচায় পাওয়া যায়। ঔষধের অবস্থাও কিছুটা ডায়েটের মতোই। সাধারণ হাজতি কয়েদিদের ভাগ্যে বড়ি ও ঔষধ মিশ্রিত পানি ছাড়া কিছু মেলে না। ঔষধ নেই বলে অনেককে ফিরিয়ে দেওয়া হয়, আবার কারো জন্য সরকারি টাকায় বাজার থেকে চড়া মূল্যে ঔষধ খরিদ করে এনে সরবরাহ করা হয়। এখানে রোগের চিকিৎসা হয় না, রোগীর চিকিৎসা হয়। এই ছাদের নিচে বসে বিভিন্ন প্রকার পক্ষপাতিত্বমূলক কাজ চলে, যার আসল তথ্য উদ্ঘাটন করার যথেষ্ট প্রয়োজন রয়েছে সুষ্ঠু ব্যবস্থা প্রবর্তনের জন্য। সাক্ষাৎকার। কয়েদি হাজতিদের প্রিয়জনের সঙ্গে সাক্ষাৎকে কেন্দ্র করেও বিরাট দুর্নীতি গড়ে উঠেছে। উচ্চ শ্রেণীর হাজতি কয়েদিরা বেশিরভাগ ক্ষেত্রেই নিজেদের অধিকার সম্পর্কে সজাগ, তাই এই ক্ষেত্রে তারা দুর্নীতির শিকারে পরিণত হন না। কিন্তু এই দুর্নীতির খোরাক জোগাতে হয় সাধারণ হাজতি কয়েদিদের। জেল কর্তৃপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিগণ যারা সাক্ষাতের যাবতীয় ব্যবস্থাপনার তদারক করেন, তারা পদে পদে অহেতুক বাধা বিপত্তির সৃষ্টি করেন শুধুমাত্র শোষণের উদ্দেশ্যে। এদের মস্তিষ্ক এত উর্বর যে এমন কোনো ক্ষেত্র নাই যেখানে তারা শোষণের কোনো কৌশল বের করতে সক্ষম হবেন না। যাবতীয় বাধা বিপত্তি থেকে রক্ষা পাওয়ার সহজ সরল পথ হচ্ছে সাক্ষাতের জন্য টাকা খরচ করা। এক খরচে বহু লাভ। প্রার্থিত ব্যক্তির অতি শীঘ্র সন্ধান পাওয়া যাবে, ঠাঁই হয়ে দাঁড়িয়ে থাকতে হবে না, কথাবার্তার প্রচুর সময় পাওয়া যাবে। আইনসঙ্গত এমনকি বেআইনি জিনিসপত্র গেটের মধ্য দিয়ে সিপাহী সান্ত্রীর নাকের ডকা দিয়ে জেলের ভিতরে চলে আসবে। সাক্ষাতের বরাদ্দ দিন ছাড়াও যে কোনো সময় যতবার ইচ্ছা সাক্ষাৎ হতে পারে। জেল কর্তৃপক্ষের গড়া ফাঁদের অপূর্ব চাকচিক্য ও নগদ লাভ হাজতি কয়েদিদের দুর্নীতির পিচ্ছিল পথেই ঠেলে নিয়ে যায়, আর এর ফলে সাক্ষাৎকার কর্তৃপক্ষের এজমালি তহবিলটা দিনের শেষে বেশ ভারী হয়ে ওঠে। শাসনের নামে বর্বরতা। কারা অভ্যন্তরে নিয়ম শৃঙ্খলার নামে যা কিছু অনুষ্ঠিত হচ্ছে তাতে প্রাচীন দাস যুগের বর্বরতার কথাই স্মরণ করিয়ে দেয়। জমাদার সিপাহীদের কথায় কথায় লাঠি পেটার ধরন দেখলে শিউরে উঠতে হয়। নিকট অতীতে এতটা ছিল না। বর্তমানে হাজতি কয়েদি সম্পর্কে সরকারের নির্লিপ্ত মনোভাবই জেল কর্মচারীদের এই পাশবিক মনোবৃত্তি জাগিয়ে তুলেছে। এর মধ্যেও রয়েছে শোষণের গন্ধ। নগদ জরিমানা দিয়ে মারপিট বন্ধ করে সখ্যতা স্থাপন করা চলে, নইলে কষ্টদায়ক ও শাস্তিমূলক জেল কোডের বিধানগুলি যথাযথভাবে প্রয়োগ করা হয়। এর ক্ষীণতম প্রতিবাদের অর্থ হচ্ছে জেল কর্তৃপক্ষের সঙ্গে অসদাচরণ। নিভৃত কারাবাস বা লৌহ ভণ্ডাবেরির শাস্তি প্রয়োগের আশঙ্কা রয়েছে। এছাড়াও আরও গুরুতর শাস্তির ব্যবস্থা রয়েছে। প্রাপ্ত রেমিশন কাটা যেতে পারে বা বাজেয়াপ্ত হতে পারে। একজন কয়েদি কারাগারে তার দণ্ডের শতকরা 25 এমনকি ক্ষেত্রবিশেষে কিছু বেশি রেমিশন পেতে অধিকারী, কিন্তু অসদাচরণের কোনো রিপোর্ট হলেই সর্বনাশ। এই রিপোর্টের ভয়েই কয়েদিদেরকে সন্ত্রস্ত থাকতে হয় এবং এই অস্ত্রের সাহায্যেই জেল কর্তৃপক্ষ বেশিরভাগ কয়েদিদেরকে তাদের জুলুম ও দুর্নীতিমূলক কাজে যথেচ্ছাভাবে ব্যবহার করতে থাকে। জেল কর্তৃপক্ষের এই বলগাহীন ক্ষমতাই জেল, জুলুম ও দুর্নীতির পথকে প্রশস্ত করেছে। জেল কর্তৃপক্ষের অস্ত্রাগারে আর একটি ভয়াবহ অস্ত্র আছে, যা ব্যক্তি বা সমষ্টির বিরুদ্ধে প্রয়োগ করা চলে। যে কোনো ওয়ার্ডার বা জমাদার হুইসেল বাজিয়ে দিলেই হলো, গোটা জেলে সবার হুইসেল বেজে উঠবে এবং সেই সঙ্গে পাগলা ঘণ্টা। হাজতি কয়েদিদেরকে চোখের নিমেষে নিজ নিজ ওয়ার্ডে ঢুকে পড়তে হবে, নইলে রক্ষা নেই। জেলের বাহিরে থাকা রিজার্ভ বাহিনী রাইফেল অথবা লাঠি হাতে করে বন্য জন্তুর মতো ছুটে আসবে, আর তারপর শুরু হবে নারকীয় যজ্ঞ। পাগলা ঘণ্টা নাকি সব কিছুকেই জায়েজ করে দেয়। পরিস্থিতি পাগলা ঘণ্টা বাজানোর অনুকূলে ছিল কিনা সে বিচারও কর্তৃপক্ষ বা সরকার করে না, কেননা শাসন ও দমন নীতিতে বিশ্বাসীদের কাছে এ অর্থহীন।
আসলে জেল পরিবেশটাই এমন যে জেল কর্তৃপক্ষকে হাজতি কয়েদিদের হেফাজতকারীর ভূমিকায় বিশ্বাসী নন। তারা প্রভুর মর্যাদার দাবিদার। সাধারণ হাজতি কয়েদিদের মাটিতে লাইন করে দুই পায়ের উপর ভর করে বসতে হবে, হাত হাঁটুর উপর থাকবে এবং জেলের সুপারিনটেনডেন্ট বা ডিআইজি আসার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে সেলুট করতে হবে। নির্দিষ্ট সময়ে কর্তৃপক্ষের সামনে হাজির হতে হলে এই বিধান। হুজুরদের সামনে গিয়ে দাঁড়াতে হলে পায়ে জুতা রাখা চলবে না। দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বা প্রধান বিচারপতির সম্মুখে একজন সাধারণ নাগরিককে হাজির হতে হলে এরূপ হীন ও অপমানকর অবস্থার সম্মুখীন হতে হয় কি? নিশ্চয়ই নয়। তবে কোন অধিকারে, কোন প্রয়োজনে, স্বাধীন দেশের জনগণের শাসিত রাষ্ট্রের কোন মর্যাদা বৃদ্ধির তাগিদে শতাব্দীকাল পূর্বের এই পৈশাচিক বিধানগুলো চালু রাখতে হবে? জনসাধারণের নামে রাষ্ট্র পরিচালনা করে জনসাধারণের একাংশের এই লাঞ্ছনা ও দুর্গতি এবং জেল কর্তৃপক্ষের বলগাহীন জুলুম ও স্বেচ্ছাচারের মূলে রয়েছে এই দেশের বর্তমান শাসনযন্ত্রের মৌলিক অধিকার বর্জিত মানবতা বিরোধী ধারাগুলো। অধ্যায় 14। রাজনৈতিক রঙ্গমঞ্চে দ্রুত অবস্থার পরিবর্তন। দেশের রাজনৈতিক রঙ্গমঞ্চে দ্রুত অবস্থার পরিবর্তন হচ্ছে। 1971-এর 16ই ডিসেম্বরের পর দালালদের বিরুদ্ধে যে পরিকল্পিত উপায়ে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানো হচ্ছিল, সে উদ্যমে সর্বত্র ভাটা পড়েছে। যে শব্দটি উচ্চারণ করলে হাততালি পাওয়া যেত শ্রোতাদের কাছে, তা আর মোটেই আকর্ষণীয় নয়। যারা সমস্বরে এই শব্দটি উচ্চারণ করে নিজেদের রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠা লাভের চেষ্টায় ছিল তৎপর, তারাও আজ দল উপদলে বিভক্ত। মারমুখনীতি ও অসহনশীলতার মস্কো চলছে তাদের সর্বত্র এবং প্রত্যেক দল বা উপদলের নেতা ও কর্মীরা চরম অন্তর্দ্বন্দ্বে লিপ্ত। দালালদের দিকে ফিরে যাইবার ফুরসত আর তাদের নেই। জনতাও চরম অর্থনৈতিক সমস্যায় নিমজ্জিত, কঠিন বাস্তবের কষাঘাতে জর্জরিত। স্বাধীনতার অর্থ এখন তাদের কাছে দুর্বহ। সোনালী স্বপ্নের সৌধ ভেঙে চুরমার। তাদের রোষ দৃষ্টি এখন নব্য শাসকদের প্রতি নিবদ্ধ। সর্বত্রই গুপ্ত হত্যার লীলাখেলা। রাত্রের অন্ধকার নিদ্রা ও বিশ্রামের আবরণ নয়, অবৈধ অস্ত্রধারীদের অবাধ বিচরণের পাসপোর্ট গোটা জাতিকে ভয়, ক্ষুধা ও বেইজ্জতির লেবাস পরিয়ে দেওয়া হয়েছে। প্রায় প্রতিটি দলেরই রাজনৈতিক নেতা ও কর্মীরা গুপ্ত হত্যার শিকার হচ্ছে। ক্ষমতাসীন দলেও একজন নেতা বা কর্মীর হত্যাকে কেন্দ্র করে বহু জায়গায় তাণ্ডব লীলা চলছে। আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনী ও যুবলীগ প্রতিপক্ষকে সমূলে উৎপাটন করার জন্য সরকারের ছত্রছায়ায় বেপরোয়াভাবে দুষ্কৃতিকারী নিধনে ব্যস্ত। সরকারি যন্ত্রগুলো যথা পুলিশ, রক্ষী বাহিনী হত্যাকারীদের অনুসন্ধানে তৎপরতা দেখালেও তারা গাইডেড মিসাইলের মতো উপর থেকে নির্দিষ্ট লক্ষ্যবস্তুর উপর আঘাত হানতে লাগলেন। ফলে পুলিশ ও রক্ষী বাহিনীর আচরণ হলো পক্ষপাতমূলক এবং এর ফলশ্রুতিস্বরূপ সরকারি দলের কর্মীদের গতি হলো উদ্দাম আর প্রতিপক্ষের উপর জুলুমের তীব্রতা বৃদ্ধি পেল। রাজনৈতিক প্রতিপক্ষদের শক্তি পরীক্ষার লড়াই নিজেদের মধ্যে সীমাবদ্ধ রইল না। পুলিশ ও রক্ষী বাহিনীর উপর, বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়ির উপর দুষ্কৃতিকারীদের উৎপাত শুরু হলো। আগস্ট সেপ্টেম্বরের সংবাদপত্রের পাতায় থানা, পুলিশ ফাঁড়ি ও হাট বাজার লুটের ভয়াবহ খবর বের হতে লাগলো। কুমিল্লা জেলার হোমনা থানাধীন চন্দরপুর পুলিশ ফাঁড়ি ও বাজার লুট করে দুষ্কৃতিকারীরা অস্ত্রশস্ত্র ছাড়া পুলিশের পোশাকগুলো নিয়ে গেল। বৈদ্যের বাজার থানার আনন্দবাজার হাটে আক্রমণ চালিয়ে হামলাকারীরা তাদের 9 জন রাজনৈতিক প্রতিপক্ষকে গুম করে দিল। ময়মনসিংহের ধানীখোলা পুলিশ ফাঁড়িতে আক্রমণের তীব্রতা সহ্য করতে না পেরে সবকিছু ফেলে পুলিশ পালিয়ে গেল। নবাবগঞ্জ থানার বাগমারা বাজারে শৌখিন দুষ্কৃতিকারীরা কারফিউ জারি করে বাজার লুট করল। শুধুমাত্র অক্টোবর মাসের খতিয়ানে বলা হলো 7টি থানা ও ফাঁড়ি লুট, 4টি থানা ও ফাঁড়ি আক্রান্ত, প্রচুর অস্ত্রশস্ত্র বেহাত, পুলিশ সহ শতাধিক লোক নিহত এবং 1000-এর বেশি ডাকাতি হয়েছে। পরের মাসটাও কম গেল না। মানিকগঞ্জের সাটুরিয়া থানা, সরকারি খাদ্য গুদাম, ব্যাংক, ডাকঘর, ওয়্যারলেস কেন্দ্র, নেত্রকোনার বারহাট্টা ফাঁড়ি, হরিণাকুণ্ডি থানা, রাজশাহীর মাকলা, কামারগাঁও ও তাহিরপুর ফাঁড়ি, কুষ্টিয়া জেলার হালসা ও খাদিমপুর ফাঁড়ি, উজিরপুর থানার হারতা ফাঁড়ি, মেহেদিগঞ্জের ভাসানীর ফাঁড়ি। ঈদের দিনে পাথরঘাটা থানা হামলা ও লুটের খবর সংবাদপত্রের পাতায় ছাপার অক্ষরে স্থান পেয়ে জনসাধারণের আতঙ্ক ও সরকারের উদ্বেগ বৃদ্ধি করল।
অর্থনৈতিক ভাঙন। আইন শৃঙ্খলার দ্রুত অবনতির সঙ্গে সঙ্গে দেশের অর্থনৈতিক ভাঙন গোদের উপর বিস্ফোরা হিসেবে দেখা দিল। রাষ্ট্রায়ত্ত শিল্পে লোকসান ও উৎপাদন হ্রাসের খতিয়ানে প্রকাশ পেল। 1972-73 সনে মোট 38 কোটি 29 লক্ষ টাকা লোকসান হয়েছে। এর মধ্যে জুট মিল কর্পোরেশনে 25 কোটি, সুগার মিল কর্পোরেশনে 7 কোটি 9 হাজার, পেপার মিলস কর্পোরেশনে 3 কোটি 50 লক্ষ, স্টিল মিল কর্পোরেশনে 1 কোটি 50 লক্ষ এবং মিনারেল গ্যাস কর্পোরেশনে 1 কোটি 10 লক্ষ টাকা লোকসান হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের পরিবেশিত তথ্যে জানা গেল 1969 থেকে 70-এর অশান্ত বৎসরের তুলনায় 1972-73 সনে পাটজাত দ্রব্যের উৎপাদন শতকরা 20 ভাগ, সুতার উৎপাদন 18 ভাগ, চিনির উৎপাদন 78 ভাগ, কাগজের উৎপাদন 30 ভাগ, নিউজ প্রিন্টের উৎপাদন 20 ভাগ, সিমেন্টের উৎপাদন 42 ভাগ ও বরফজাত মাছের উৎপাদন শতকরা 46 ভাগ হ্রাস পেয়েছে। দেশের অভ্যন্তরে যেটুকু সম্পদ উৎপন্ন হলো এবং ঘাটতি পূরণের জন্য দুষ্প্রাপ্য বৈদেশিক মুদ্রা দিয়ে যে মালামাল আমদানি হলো তাও পুরোপুরি দেশের মানুষের উপকারে লাগলো না। রক্তচুষার দল 1700 মাইল বিস্তৃত সীমান্তের চারপাশে পাইপ লাগিয়ে চুষে নিয়ে গেল। ইত্তেফাকের ওপেন সিক্রেটে ধারাবাহিকভাবে চোরাচালানির ভয়াবহ তথ্য পরিবেশিত হলো। সীমান্ত দিয়ে প্রতিদিন পাট, মাছ, চাউল, কাঁচা চামড়া, আটা, ছোলা, আমদানিকৃত ঔষধ, খুচরা যন্ত্রাংশ, তেঁতুল, কাঁসা, পিতল ইত্যাদি ব্যাপকভাবে হচ্ছে। সীমান্ত ফাঁড়িগুলোর নাকের ডগা দিয়ে নাকি এই সমস্ত পাচার চলছে। তবে কাজ দেখানোর জন্য সংশ্লিষ্ট মহল কিছু কিছু ধরপাকড়ও করছেন। শুধুমাত্র যশোর সেক্টরের 1973 সনের জানুয়ারি-আগস্টের খতিয়ানে বলা হলো এই সময়ের মধ্যে 2287 জন চোরাচালানিকে আটক, 10 জনকে হত্যা, 10 জনকে জখম করা হয়েছে এবং 1255টি মোকদ্দমা দায়ের করা হয়েছে। এদের কাছ থেকে 17,09,427 টাকা 29 পয়সার ভারতীয় মালামাল ও 7,74,407 টাকা 61 পয়সার দেশি মালামাল আটক করা হয়। চোরাচালান শতকরা 99 ভাগ বন্ধ হয়েছে। দেশের সিকি অংশের বাস্তব অবস্থার সঙ্গে তুলনা করে বিডিআর প্রধানের এই মহাজন উক্তি চিন্তা করলে মনে হয় 7 কোটি মানুষের সঙ্গে যেন ব্যঙ্গ করা হচ্ছে। অবশ্য এই উক্তি সহজভাবে গ্রহণ করা কারো পক্ষেই সম্ভবপর হয়নি। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকেও মুখ খুলতে হলো এর প্রতিবাদে। 1 সেপ্টেম্বর লায়ন্স ক্লাবের ভোজ সভায় তিনি বললেন, মুদ্রাস্ফীতি নয়, আশঙ্কাজনকভাবে চোরাচালান এবং ভীতিজনকভাবে সম্পদ পাচারই বর্তমান অর্থনৈতিক সংকটের প্রধান দুটি কারণ। এছাড়া অন্য যেসব কারণ রয়েছে তার মধ্যে কলকারখানায় উৎপাদন হ্রাস অন্যতম। শিক্ষক ধর্মঘট। এসব সমস্যার সঙ্গে বোঝার উপর শাকের আঁটি হয়ে উদ্ভব হল শিক্ষকদের ধর্মঘট। 655টি বেসরকারি কলেজের 1000 অধ্যাপক এবং 7500টি মাধ্যমিক স্কুলের 80,000 শিক্ষক দেশের শিক্ষা ব্যবস্থা ও শিক্ষকদের প্রাপ্য মর্যাদার প্রশ্নে সম্মিলিত শক্তি নিয়ে আওয়াজ তুললেন। শাসনতন্ত্রের 17 নং ধারা অনুযায়ী একই পদ্ধতির শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের জন্য গোটা ব্যবস্থার রাষ্ট্রায়ত্তকরণ এবং সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য তুলে দিয়ে একই রূপ বেতন ও চাকুরির শর্ত প্রবর্তনের জন্য প্রফেসর ও শিক্ষক সাহেবানরা শুধু হুমকি দিলেন না, ছাত্রদের লেখাপড়া ও পরীক্ষা শিকায় তোলার ব্যবস্থা করে ধর্মঘট করে বসলেন। অর্থের অপ্রতুলতা সরকারের এই সাধারণ কৈফিয়ত যুক্তির কোষ্ঠী পাথরে মোটেই টেকসই হলো না। যে সরকার বিদেশি ডেলিগেশন ও বিভিন্ন মিশনের পিছনে খরচার বিলাসিতার প্রথম শ্রেণীর রাষ্ট্রের সঙ্গে পাল্লা দিচ্ছেন, যারা গণভবন, বঙ্গভবন, মন্ত্রী ভবনগুলোর রাজস্বিক খরচে বিশ্বের সেরা ধনতন্ত্রী রাষ্ট্রের সঙ্গে পাল্লা দিচ্ছেন, যারা প্রতিরক্ষা ও পুলিশ বাহিনীর বাইরেও অতিরিক্ত একটি প্যারা মিলিটারি বাহিনী বাবদ 15 কোটি টাকা খরচ করছেন এবং যাদের বাজেটে একটি দফার খরচের খাতে 10 কোটি ও অপ্রত্যাশিত ব্যয় বাবদ 8 কোটি টাকা বরাদ্দ হয়, তারা শিক্ষা খাতে অন্যান্য ব্যয় সংকোচ করে হলেও আরও 8-10 কোটি টাকা খরচ করতে পারেন না। এটা শিক্ষক সমাজ মোটেই বুঝতে চাইলেন না। দেশের রাজনৈতিক দলগুলোতে ভাঙন ধরেছে অনেক আগেই, ছাত্র শ্রমিক সবাই ভেঙেছে, কিন্তু শিক্ষকরাই ছিলেন সংঘবদ্ধ। সমিতির প্রেসিডেন্ট সরকারি দলের হলেও শিক্ষকদের স্বার্থের প্রতি তিনি ছিলেন বেশি নিষ্ঠাবান। কিন্তু ভাঙনের আগুন ছড়িয়ে গেল সবখানে। চিরন্তন ভাঙো আর শাসন করো নীতি কার্যকরী হলো এবং সরকার ফলও পেলেন হাতে হাতে।
20/8/1973 তারিখের এক প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষক সমিতির কেন্দ্রীয় সংগ্রাম পরিষদ থেকে বলা হলো, ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আরও বলা হলো, 20 জন সদস্য বিশিষ্ট সংগ্রাম পরিষদের সদস্যবৃন্দ এবং বিভিন্ন জেলা থেকে আগত সভাপতি ও সম্পাদকের এক প্রতিনিধি দল শেখ সাহেবের সাথে ঘরোয়া বৈঠকে সাক্ষাৎ করেন এবং শেখ সাহেবের ব্যক্তিগত অনুরোধে ধর্মঘট প্রত্যাহার করবার সিদ্ধান্ত গ্রহণ করেন। ধর্মঘটী শিক্ষকদের জন্য এ সিদ্ধান্ত ছিল বিরাট আঘাত ও অত্যন্ত অপমানজনক। পরদিন ঢাকায় অবস্থানরত শিক্ষকরা দলে দলে হাজির হলেন সমিতির কেন্দ্রীয় সংগ্রাম পরিষদের 60 নং মিউনিসিপ্যাল স্ট্রিটে অবস্থিত অফিসে। নতুন সংগ্রাম পরিষদ গঠিত হলো এবং পুরনো নেতাদের উপর অনাস্থা জারি করা হলো। পুরনো পরিষদ ছাত্রছাত্রী ও শিক্ষকদের স্কুলে যোগদানের আহ্বান জানালেন, আর নতুন পরিষদ আওয়াজ তুললেন, আমাদের সংগ্রাম চলবেই চলবে। 23/8/1973 তারিখে পুরনো পরিষদ অফিস দখল করতে আসলে নতুন পরিষদের সঙ্গে কয়েক রাউন্ড লড়াই, কুস্তি, ঘুষাঘুষি করে বিনা টিকিটে পথচারীদেরকে এ দৃশ্য উপভোগ করার সুযোগ করে দিলেন। মারমুখ নতুন দলের আক্রমণের তীব্রতা ছিল বেশি, কিন্তু সরকারের পুলিশ বাহিনী পুরনো দলকে শুধু রক্ষাই করলেন না, সেই সঙ্গে অফিস ঘরে তালা লাগিয়ে ধর্মঘটীদের আন্দোলনেও তালা লাগিয়ে দিলেন। সংগ্রামে জয়ী হবার পূর্বেই সংগ্রাম পরিষদ নিজেদের মধ্যে সংগ্রাম করে হয়রান হয়ে পড়লেন, আর সেই সঙ্গে মৃত্যু হলো দেশ গড়বার কারিগরদের বহু ত্যাগের বিনিময়ে গড়া বলিষ্ঠ একটি আন্দোলনের। রক্তের আখরে লেখা শাসনতন্ত্রের সংশোধন। বিভিন্ন সমস্যার মুখে সরকার কঠিন মনোভাব নিয়ে বলিষ্ঠ পদক্ষেপে এগিয়ে এলেন। দেশে নাকি বেশি বেশি গণতন্ত্র দেওয়া হয়েছে, বেশি স্বাধীনতা নাকি মোটেই সহ্য হচ্ছে না নাগরিকদের। তাই সরকার সীমিত করে বর্তমান ও উঠতি সমস্যাগুলোর সমাধানের জন্য শাসনতন্ত্রের 2য় সংশোধনী বিল আনয়ন করলেন এবং 7 তাড়াতাড়ি করে ক্ষীণ বিরোধী দলের আওয়াজের প্রতি কোনো ভ্রুক্ষেপ না করে 20/9/1973 তারিখে 267-0-0 ভোটে বিল পাশ করিয়ে নিলেন। বিরোধী ও স্বতন্ত্র সদস্যদের জনমত যাচাইয়ের প্রস্তাব প্রত্যাখ্যান হওয়ায় 6 জন সদস্য বিলটিকে সংবিধান বিরোধী বর্ণনা করে একযোগে ওয়াকআউট করলেন এবং তাদের অনুপস্থিতিতে 267-0-0 ভোটে বিলটি গৃহীত হলো। নতুন সংশোধনীতে সংসদকে নিবর্তনমূলক আটকের বিধান সম্বলিত আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হলো এবং অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা বজায় রাখবার জন্য জরুরি অবস্থা ঘোষণার ক্ষমতা সরকারের হাতে ন্যস্ত করা হলো। যে আওয়ামী লীগ 1957 সনে পাকিস্তান কেন্দ্রীয় সরকারের উপদেশ উপেক্ষা করে নিবর্তনমূলক আইন প্রত্যাহার করে রাজবন্দীদের মুক্তি দেয়, স্বাধীন বাংলাদেশের সংবিধান পাশ করাবার সময় নিবর্তনমূলক আইনের কোনো বিধান না রেখে দুনিয়াকে তাক লাগিয়ে দিল। তারা মাত্র 10.5 মাসের মধ্যে রক্তের আখরে লেখা শাসনতন্ত্রের বিরাট রদবদল করে কালাকানুন সৃষ্টির দরজা উন্মুক্ত করে দিল। অতীতে আওয়ামী লীগ বিরোধী দলের ভূমিকায় থেকে সরকারি দলের যে সমস্ত কার্যকলাপ ও সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, মিছিল করেছে, জনসভায় বক্তৃতার ফোয়ারা ফুটিয়েছে, তার সবগুলোই স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের দ্বারা একটির পর একটি অনুষ্ঠিত হলো এবং এই সংশোধনীর মাধ্যমে তা শৌলকলায় পূর্ণ হলো। লেজ ও লেজুরের অশুভ আঁতাত। সাপের বিষ দাঁত ছাড়াও লেজটাও মারণাস্ত্র কম নয়, লেজের ঝাপটাও কম নয় কাউকে ধরাশায়ী করবার জন্য। সাংবিধানিক সংশোধন করে সরকার দংশনের জন্য দাঁতগুলোকে বিষের থলি দিয়ে পূর্ণ করলেন এবং সেই সঙ্গে লেজ ও লেজুরকে আরও ধারালো করবার চেষ্টা করলেন। বাংলাদেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠার পথে অগ্রসর হওয়ার পথে বাধাসমূহ দূর করা, জাতীয় শত্রুদের প্রতিহত করার সংগ্রাম গড়ে তোলা এবং জনগণের আশু সমস্যাগুলোকে অবিলম্বে দূর করার শুভ ও মহৎ উদ্দেশ্য ব্যক্ত করে লেজ ও লেজুরদের এক অশুভ আঁতাত গড়ে উঠল। 14 অক্টোবর 1973 বাংলাদেশ আওয়ামী লীগ, মুজাফফর ন্যাপ ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সমন্বয়ে 4টি রাষ্ট্রীয় মূলনীতির ভিত্তিতে একটি ত্রিদলীয় ঐক্যজোট গঠনের কথা ফলাও করে প্রচার করা হলো। ঐক্যজোটের 19 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় পরিষদের নামও ঘোষিত হলো। এই ঐক্যের কোনো প্রতিফলন সরকার পরিচালনা বা নিয়ন্ত্রণে দেখা গেল না, তবে সরকারি দলের এতে কিছুটা স্বস্তি ছিল, কারণ 7 পাকে বাঁধা অপর 2টি দল ঘরের কথা পরকে বলবে না। হত্যা ও পাল্টা হত্যা। কিন্তু এত করেও শান্তি বা স্বস্তি কোনোটাই ফিরে এলো না। সংবিধান সংশোধনের প্রশ্নে সরকারের মনোভাব ছিল একতরফা। আইন নিজেদের বা সমর্থকদের জন্য প্রযোজ্য ছিল না,
সুতরাং কঠিন থেকে কঠিনতর পদক্ষেপে সমর্থকদের দুশ্চিন্তা ছিল না। আর গণ ঐক্যজোট এদেশের গণমানুষের জন্য ছিল না। লেজ ও লেজুরদের আতাতকেই নাম দেওয়া হলো গণ ঐক্যজোট। হয়তো সরকারের দৃষ্টিতে এরাই ছিল গণ, আর অবশিষ্ট বিপুল জনতা ছিল কুচক্রী, স্বাধীনতার শত্রু, বিদেশি চর ও দুষ্কৃতিকারী। দেশের মানুষের মধ্যে কোনো ঐক্যই প্রতিষ্ঠিত হলো না। মানুষে মানুষে বিভেদ বেড়ে গেল, আর জনতা সরকার থেকে সরে গেল অনেক দূরে। হত্যা ও পাল্টা হত্যা ভয়াবহ গতিতে বেড়ে চলল। সরকারের সমর্থক ও বিভিন্ন সশস্ত্র সংস্থার হাতে যারা হত্যা হলো তারা ছিল নামহীন, পরিচয়হীন, কুখ্যাত দুষ্কৃতিকারী। আর সরকারি দলের যারা হত্যা হলো তারা পেল খবরের কাগজের প্রথম পৃষ্ঠায় ছাপার অক্ষরে তাদের মৃত্যু সংবাদ। মন্ত্রী বা প্রতিমন্ত্রীর উপস্থিতিতে জানাজা, ফুলের মালা বা পাপড়ির স্তবক, ওয়ারিসদের জন্য কিছুটা আর্থিক ক্ষতিপূরণ এবং দুষ্কৃতিকারীকে খুঁজে বের করে কঠিন শাস্তি দানের সরকারি ওয়াদা। কিন্তু উভয় দলের মৃত্যুতেই ছিল বাপ, মা, স্ত্রী, সন্তান সন্ততির জন্য বুক ফাটা হাহাকার, অশ্রুর মাতম, আর ওয়ারিসদের জন্য চরম অর্থনৈতিক ও সামাজিক সমস্যা। এই মানবীয় দৃষ্টিকোণ থেকে বিচার করলে সরকারের উচিত ছিল এর মূল কারণ নিশ্চিহ্ন করা, অর্থাৎ দলমত নির্বিশেষে সবার নিকট থেকে বেআইনি অস্ত্র উদ্ধার করা ও আইন সমানভাবে প্রয়োগ করা। দুঃখের বিষয়, পুলিশ ও রক্ষী বাহিনীর পক্ষে আইন সমানভাবে প্রয়োগ করা সম্ভব ছিল না। ক্ষমতাসীন রাজনীতিবিদদের প্রত্যক্ষ প্রভাব ও নিয়ন্ত্রণে গড়া রক্ষী বাহিনী দেশের সাধারণ আইন শৃঙ্খলা ভঙ্গকারী দুষ্কৃতিকারীদের পিছনে ব্যবহৃত না হয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যই বেশি তৎপরতা প্রদর্শন করল। ভারতীয় সামরিক বাহিনীর রঙের রঙিন বাহিনী একটি জাতীয় বাহিনী বা গণবাহিনী হিসেবে পরিচয় দানে ব্যর্থ হলো। অবশ্য এ ব্যর্থতার জন্য দায়ী রক্ষী বাহিনী নয়, দায়ী ছিল ক্ষমতার মসনদে আসীন নিয়ন্ত্রণকারী হাত ও মস্তিষ্ক, আর সেই সঙ্গে পিছনের সুতার শক্ত টান। ফৌজদারি কার্যবিধি ও পুলিশ কোডের নিগড়ে বাধা পুলিশ বাহিনীর গতি রক্ষী বাহিনীর মতো উদ্দাম নয়। তবুও প্রদত্ত শক্তিটুকু সরকারি দলের প্রভাব মুক্ত ছিল না। সমাজের সাধারণ ও নেতৃস্থানীয় মানুষের সঙ্গে কর্তব্যের তাগিদেই পুলিশকে মেলামেশা করতে হয়। এই মেলামেশার ছিদ্র দিয়ে মানবীয় দুর্বলতাগুলো প্রবেশ করে সততা ও কর্তব্যনিষ্ঠার পথ থেকে দূরে সরিয়ে দেয়। মেলামেশার সুযোগ সরকারি দলের সমর্থকদের পক্ষেই বেশি। সুতরাং কিছুটা সামাজিকতা, কিছুটা মানবীয় দুর্বলতা, আর কিছুটা সরকারি রোষানলে পতিত হবার ভয় ইত্যাদি কারণে শুধুমাত্র পুলিশের শক্তি দেশের শান্তি শৃঙ্খলার এই বিরাট চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য যথেষ্ট ছিল না। তাই পরিস্থিতি মোকাবেলায় অনিচ্ছা সত্ত্বেও মাঝে মাঝে ডাক পড়ল বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ। এমন এক পরিস্থিতির উদ্ভব হলো ৭৩ জুনের শেষ ও জুলাইয়ের প্রথম দিকে। যশোর কারাগারে একদিনেই এলো প্রায় ১০০ বন্দী বেআইনি হাতিয়ার রাখার অভিযোগে। কারফিউ করে ঘরে ঘরে তল্লাশি চালিয়ে সামরিক বাহিনী বেআইনি অস্ত্র উদ্ধার করলেন বিপুল সংখ্যায়। পাকিস্তান সেনাবাহিনীর গৌরবময় অংশ ১৯৬৫ সনের যুদ্ধে লাহোর খেমকারান সীমান্তে লৌহ প্রতিরোধ সৃষ্টিকারী বাংলার মাটির নর শার্দুলরা, মুসা, তারেক, খালেদ, সালাউদ্দিনের উত্তরসূরিরা দুষ্কৃতিকারীদের রূপ ও চেহারার দিকে লক্ষ্য না করে এবং রাজনৈতিক প্রতিক্রিয়ার প্রতি ভ্রুক্ষেপ না করে নিরপেক্ষ মন ও বলিষ্ঠ চিত্ত নিয়ে এগিয়ে চললেন বেআইনি অস্ত্র উদ্ধার অভিযানে। অভিযান সাফল্যের দিকে এগিয়ে নিল, কিন্তু থেমে গেল মাঝপথে। নতুন আমদানি করা হাজতীদের মধ্যে বেশ কিছু সংখ্যক মুজিববাদী সেনাবাহিনীর জালে আটকা পড়ে কারাগারে মেহমান হয়ে এসেছে। জেলের সর্বত্র বিরাট চাঞ্চল্য। বাঘ খাঁচায় আটকা পড়েছে। গোটা জেলের হাজতি কয়েদিরা ভেঙে পড়ল মুজিববাদী মেহমানদের দেখবার জন্য। মুজিবের কারাগারে মুজিববাদী নেতাদের আগমন, এবং তাও আসামি হয়ে। সত্যিই বোধহয় এতদিনে সরকারি দণ্ড দলমত নির্বিশেষে দুষ্টের দমন এবং শিষ্টের পালনে ব্যবহৃত হবে। নিজের উৎসুক্য দমিয়ে রাখা গেল না। মোলাকাতের ইচ্ছা নিয়ে আমিও এগিয়ে গেলাম। জনৈক মুজিববাদীর নিকট থেকে সেনাবাহিনী রিভলভার উদ্ধার করে জেলে পাঠিয়েছেন। সেনাবাহিনীর প্রতি অত্যন্ত ক্ষিপ্ত সরকারের দয়া দাক্ষিণ্য ও আশীষভোগী এই তরুণ মুক্তিযুদ্ধে নিজের শৌর্যবীর্যের মালা গেঁথে বক্তৃতার ফোয়ারা ছোটাচ্ছে, আর নিজের বর্তমান অপমানকর অবস্থার গ্লানি ঢাকবার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। একই কারাগারের সহযাত্রী হিসেবে দরদ ভরা মন নিয়ে এগিয়ে গেলাম। বিপর্যয়ের কারণ জেনে নিলাম
এবং সেই সঙ্গে আইনজীবী হিসেবে প্রয়োজনীয় উপদেশ দানের জন্য ব্যস্ততা প্রকাশ করলাম। উত্তর এলো, মুজিববাদী গর্বিত তরুণের তরফ থেকে আমাদের বিরুদ্ধে কোনো কেস হবে না। তোফায়েল ভাইকে আমাদের লোক টেলিফোন করেছিল। তিনি বলেছেন, সামান্য কদিন ধৈর্য ধরো, 10ই জুলাইয়ের পর সেনাবাহিনী আর ময়দানে থাকবে না, তখন ব্যবস্থা হবে। বিশ্বাস করতে মন চাইল না। হাতে নাতে রিভলভার ধরা পড়েছে, সুতরাং বিনা বিচারে কদিনের মধ্যে কিভাবে মুক্তি পাবে? তাছাড়া প্রেসিডেন্টের 50 নং আদেশে জামিনের ব্যবস্থা নেই। কিন্তু তবুও বিশ্বাস করতে হলো, কানে শুনে নয়, চোখে দেখে বিশ্বাস করতে হলো। 10ই জুলাইয়ের পর মুজিববাদীরা কারাগারের জন্য বদহজম হয়ে গেল। কারাগহ্বর এদের উগলিয়ে বাইরের মুক্ত আকাশের নিচে ফেলে দিল। আইনের দৃষ্টিতে বেআইনি অস্ত্রধারীরা ছিল সবাই দুষ্কৃতিকারী, কিন্তু কারাগারের বিশাল লৌহ কপাটকে আর দেশের আইনকে ব্যঙ্গ করে বের হয়ে গেল ব্রাহ্মণরা, আর রয়ে গেল কারা অভ্যন্তরে বৈষ্ণব, ক্ষত্রিয় ও শূদ্ররা। মুজিববাদীরা কারাগার থেকে বের হয়ে গেল, কিন্তু একই অপরাধে অপরাধী জাসদ সমর্থক ছাত্র তরুণরাই রয়ে গেল কারা অভ্যন্তরে। বেআইনি অস্ত্র রাখার অভিযোগে আটক ব্যক্তিদের মধ্যে জাসদ সমর্থকরাই ছিল বেশি, আর কিছু ছিল পূর্ব পাক কমিউনিস্ট পার্টির কর্মী বা সমর্থক, যাদের অপর পরিচয় নকশাল। সেনাবাহিনী নিয়োগের ফলে যারা জালে আটকা পড়ল, তার মধ্যে থেকে রুই কাতলা ছেড়ে দিয়ে চুনো পুঁটিদের রেখে দেওয়া হলো। যারা মাছের চাষ করে তাদের অবশ্য আচরণ অন্যরূপ। ছোট জালে বড় মাছ ধরা পড়ে না। বড় জাল দিয়ে যখন ঘেরাও করা হয়, তখন তার মধ্যে ছোট বড় সবই আটকা পড়ে। ছোটগুলো ছেড়ে দেওয়া হয়, আর বড় রুই কাতলা মৃগেল চড়া মুনাফা লাভের আশায় বাজারে পাঠানো হয়। পুলিশের জালে কাজ হলো না দেখে সেনাবাহিনীর বিশাল জাল ফেলা হলো, কিন্তু স্বাভাবিক নিয়মের বিরুদ্ধাচরণ করে চুনো মাছ আইনের বাজারে পাঠানো হলো। এতে মুনাফা লাভের কোনো আশা করা যায় কি? দেশের জন্য কোনো মুনাফা হলো না বটে, কিন্তু মুজিববাদীদের জন্য এলো মহেন্দ্রক্ষণ। মুজিববাদীদের শক্তি রইল অটুট, আর বিরুদ্ধবাদীদের শক্তি হলো ক্ষয়। কারাগারের বাহিরে যেটুকু বিক্ষুব্ধ শক্তি বর্তমান ছিল, তাদের নিশ্চিহ্ন করবার জন্য মুজিববাদীরা হিংস্র উন্মত্ততায় মেতে উঠল। পরবর্তী মাসগুলোতে পরিচয়হীন, নাম না জানা ঘাতকের হাতে প্রাণ দিল দেশের অনেক তরুণ, যুবক ও প্রতিভাবান ব্যক্তি, শুধুমাত্র রাজনৈতিক মতপার্থক্যের কারণে। ঝিনাইদহ কলেজের 2 জন ছাত্র নেতা খুন হলো। প্রকাশ্য দিবালোকে বগুড়ায় 5 জন কলেজের ছাত্রকে হাইজ্যাক করে নিয়ে হত্যা করা হলো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সেক্রেটারি বোরহান উদ্দিন রোকনকে তার কর্মময় জীবন থেকে অবসান দেওয়া হলো। রাজশাহীর জাসদ নেতা ও পার্লামেন্টের নির্বাচনী প্রতিদ্বন্দ্বীকে ভবিষ্যতের নির্বাচনী জ্বালা থেকে চিরতরে রেহাই দেওয়া হলো। জেল থেকে মুক্তি পাওয়ার পর যশোর জেলা জাসদের সভাপতি অ্যাডভোকেট মোশাররফকে তার চেম্বারে গুলি করে হত্যা করা হলো। আর বহু অর্ধমৃত আদম সন্তানকে ঘাতকের দল দয়া করে কারাগারে থালাবাটি কম্বলকে সম্বল করে শুধুমাত্র বেঁচে থাকবার সুযোগ দিল। মৃতদের কি জবানবন্দি আল্লাহর দরবারে লেখা রয়েছে তা আমাদের জানার কোনো পথ নেই। তবে অর্ধ মৃতদের জবানবন্দি থেকে যা জানা গেল, তা অতীতের সমস্ত বর্বরতার ইতিহাসকে ম্লান করে দেয়। ক্ষমতাসীন চক্রের সহযোগিতায় রক্ষী বাহিনীর হাতে ধরা পড়া সরকার বিরোধী সোনার দেশের এই সন্তানদের হাত পা বেঁধে শূন্যে ঝুলিয়ে রাখা হয়েছে ঘণ্টার পর ঘণ্টা। সারা শরীরের উপর লোমহর্ষক অত্যাচার। কখনো মাটিতে শুইয়ে দিয়ে বাঁশ বা কাঠ দিয়ে পারানো হয়েছে। নাকে মুখে লবণাক্ত বা সাবানযুক্ত গরম পানি, পেটের উপর ভারী চাপ, বুটের লাথি, পায়ের নিচে পিন ঢুকিয়ে দেওয়া, খেতে না দিয়ে কষ্ট দেওয়া ইত্যাদি এমন এমন পন্থা অবলম্বন করা হয়েছে যা হয়তো হিংস্র হায়না, নেকড়ে, কুটিল কেউটে অথবা পশুরাজ সিংহের জানা নেই। সরকারের সমর্থক দল ও সরকারি যন্ত্রের হাতে যারা নির্যাতিত হলো, তারা ছিল বেশিরভাগই জাসদপন্থী। কয়েক মাস ধরে যে নির্যাতন চলল, তাতে উপর স্তরের নেতৃবৃন্দের গায়ে হাত পড়ল না বটে, তবে নিচের স্তরের নেতা ও কর্মীদের মাশুল জোগাতে হলো প্রচুর। এগুলোকে বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন ঘটনা হিসেবে চালিয়ে দেওয়া বা ভুলে থাকা কারো পক্ষেই সম্ভবপর ছিল না। তাই নিজ অস্তিত্ব রক্ষার তাগিদেই জাসদ নেতৃবৃন্দকে রাজপথে নামতে হলো জুলুম, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে। দুঃখের বিষয়, স্বাধীন দেশের অনেক কিছু সম্পর্কে জাসদের কোনো সুস্পষ্ট মতামত ছিল না, বা এদের বিভিন্ন নেতৃবৃন্দের বক্তৃতা বিবৃতির মধ্যেও ঐক্য সূত্রের সন্ধান পাওয়া যেত না।
ছাত্র তরুণ ছাড়া প্রবীণ নেতা ও কর্মীদের প্রাচুর্য ছিল না এই দলে। অগ্রপশ্চাৎ বিবেচনা করা বা বক্তৃতা বিবৃতির সম্ভাব্য প্রতিক্রিয়া যাচাই করবার অভিজ্ঞতারও অভাব ছিল তাদের। স্বাধীনতা সংগ্রামে ও পরবর্তী কয়েক মাস এরা ছিল শাসক গোষ্ঠীর অংশ, সুতরাং এদের নিজস্ব কোনো বক্তব্য বা মতবাদের প্রশ্নই ছিল না। কিন্তু বিরোধী দল হিসেবে এরা শুধু সরকারেরই বিরাগভাজন হয়নি, জনসাধারণের বিরাট একটি অংশের অশ্রদ্ধাও কুড়িয়েছে বিভিন্ন অবাস্তব ও অসংলগ্ন উক্তির কারণে। আইনের শাসন সবারই কাম্য এবং বিরোধী দলেরই হওয়া উচিত এর অতন্দ্র প্রহরী। দালাল আইনের ছদ্মাবরণে যে নির্যাতন চলছিল আইনের নামে, তার বিরুদ্ধে এদের কোনোই বক্তব্য ছিল না, বরং লঘু শাস্তিদানের সরকারি বিধানের বিরুদ্ধে এরা ছিল সোচ্চার এবং দালালদের আত্মপক্ষ সমর্থনের সুযোগও ছিনিয়ে নেবার পক্ষপাতী ছিল জাসদ নেতৃবৃন্দ। পূর্বদেশ পত্রিকায় ইংরেজি 17/8/1972 তারিখে ASM রবের বিবৃতি ছাপা হলো। দেশের জনগণের ভাগ্যের কথা চিন্তা করে দালালদের আইন এমন করা উচিত যাতে করে এই সব ব্যক্তিরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না পায়। কোনো সভ্য দেশ বা সমাজ এই নীতি গ্রহণ করতে পারে না। আইনের প্রতি শ্রদ্ধাশীল প্রতিটি ব্যক্তির নিকট জাসদের নেতৃবৃন্দের চেহারা পরিস্ফুট হয়ে উঠল। ক্ষমতায় আসীন হলে রাজনৈতিক প্রতিপক্ষকে ওরা কী নজরে দেখবে? জনসাধারণ বর্তমান সরকারের চেহারা ও কল্পনায় আঁকা ক্ষমতাসীন জাসদের চেহারা তুলনামূলকভাবে বিচার করবার সুযোগ পেল উভয় দলের আমলনামার মধ্যে। সরকারি দলের অত্যাচার জাসদকে ময়দানে নামতে বাধ্য করল। গণসংযোগ অভিযান নাম দিয়ে নিজেদের পুরো শক্তিকে জাসদ নিয়োজিত করে জনসমর্থন কুড়াবার চেষ্টায় রত হলো। নিজেদের আদর্শ প্রচারের চাইতে জনসাধারণকে সরকার বিরোধী করাই ছিল এই অভিযানের মুখ্য উদ্দেশ্য এবং এই কারণে নিজেদের কথা বাদ দিয়ে জনসাধারণের মনের কথারই প্রতিধ্বনি করতে হলো। এসব গণজামায়াতে পাটের চোরা কারবার ও ভারতীয় মারোয়ারিদের অর্থনৈতিক শোষণের কথা বলতে গিয়ে ভারত বিরোধী সুরই ধ্বনিত হলো। ত্রিদলীয় ঐক্যজোটের কথা বলতে গিয়ে ভারত রাশিয়া চক্রের ষড়যন্ত্রের কথা প্রচারিত হলো এবং নিজেদের উপর অত্যাচার ও নিষ্পেষণের স্টিম রোলারের গতিকে স্থিমিত করার প্রয়োজনে আইনের শাসনের কথা জোরে সোরে প্রকাশ করা হলো। রাশিয়ার নৌবহর ও হাওয়াই শক্তির উপস্থিত, ভারতীয় কারিগর ও কর্মচারীদের এদেশের মাটিতে অনুপ্রবেশ, সরকারের উপর এসব শক্তির প্রভাব ইত্যাদি সম্পর্কের আলোচনা হলো জাসদের ডাকে অনুষ্ঠিত গণসমাবেশে। শাসনতন্ত্রকে অবহেলা করে রক্ষী বাহিনীকে প্রদত্ত অপরিসীম ক্ষমতারও সমালোচনা করলেন জাসদ নেতৃবৃন্দ কঠোর ভাষায়। দেশের আইন শৃঙ্খলা ভঙ্গের যাবতীয় দায়িত্ব সরকারের কাঁধে চাপিয়ে দিয়ে থানা লুট করে দুষ্কৃতিকারী, কিন্তু সাসপেন্ড হয় পুলিশ। এই উক্তি করে পুলিশ বাহিনীর প্রতি মৌখিক দরদও প্রকাশ করা হলো কৌশলে। বিভিন্ন সমালোচনার মধ্যে চরিত্র সংশোধনের প্রয়োজনীয়তার কথাও ধ্বনিত হলো কোনো কোনো বক্তার জবান থেকে। সরকারি দলের নেতা ও কর্মীদের চরিত্রের অভাবই হয়তো চরিত্র সংশোধনের উপর বক্তৃতার খোরাক জোগালো। এসব গণজমায়েতে এত বেশি প্রশ্নের অবতারণা করা হলো যে জাসদ সম্পর্কে এবং জাসদ নেতৃবৃন্দের প্রচারিত আদর্শ সম্পর্কে মানুষের দ্বিধাই বৃদ্ধি পেল। বক্তৃতার খোরাক বেশি থাকায় শ্রোতার অভাব হয়নি অনেক জনসভাতেই, কিন্তু জনমনে কোনো উত্তাপ সৃষ্টি হলো কিনা এবং সৃষ্ট উত্তাপ বিস্ফোরণ ঘটানোর মতো প্রচণ্ড শক্তি পাবে কিনা এই সম্পর্কে সন্দেহ রইল আমাদের অনেকের মনেই। তবে একটি হালকা বিস্ফোরণ যে ঘটবে এ বিষয়ে সন্দেহ করবার কিছুই ছিল না। আওয়ামী লীগের ক্ষমতা দখলের পথ এবং জাসদের বর্তমান তরিকা একই, কিন্তু শাসক গোষ্ঠী এই পথে অধিক অগ্রসর হতে দেবে বলে মনে হয় না। সুতরাং আওয়ামী লীগই এই বিস্ফোরণ ঘটাবে। লক্ষ্যবস্তু হবে জাসদ, আর অপেক্ষা শুধু একটু সুযোগের। দালাল আইনের সমালোচনা তীব্রতর হচ্ছে। স্বাধীন বাংলাদেশের দ্বিতীয় জন্মবার্ষিকী এগিয়ে আসছে এবং সেই সঙ্গে দীর্ঘ কারাজীবনের মেয়াদও অত্যন্ত মন্থর গতিতে নিঃশেষ হতে চলেছে। যে দিন, সপ্তাহ ও মাসটি চলে গেল তা আমার দীর্ঘ মেয়াদী কারাজীবনে বিশেষ কোনো প্রতিক্রিয়া সৃষ্টি না করলেও বাহিরের জীবনে যেখানে আলো, হাওয়া ও সূর্যের কিরণ মুক্ত, সেখানে প্রতিক্রিয়া হয়েছে ব্যাপক। দালাল আইনে দণ্ডপ্রাপ্ত হয়ে অনেকেই হাজতি কয়েদির জীবনে প্রবেশ করছে, আবার দালালদের মধ্যে অনেকেই বিচারে মুক্তি লাভ করে বাহিরের স্বাধীন পরিবেশে ফিরে যাচ্ছে। মানবীয় অধিকার বর্জিত দালাল আইনের কঠোরতা সত্ত্বেও দেশে ও বিদেশে এর নগ্নতা এবং এই আইন জারির পিছনে শাসকদের হীন মনোবৃত্তি উৎকটভাবে প্রকাশ হয়ে পড়েছে।
বিচার বিভাগের উপর প্রভাব সৃষ্টির অপচেষ্টা সাময়িকভাবে কিছু সাফল্য লাভ করলেও ইনসাফের মশাল শাসক গোষ্ঠীর সৃষ্ট অন্ধকারকে দূর করে দিল, আর সেই আলোয় মজলুমরা মুক্তির পথ খুঁজে পেল। দালাল আইনে যে কোনো ব্যক্তিকে 6 মাস কাল আটক রাখার অধিকার ছিল মহকুমা ম্যাজিস্ট্রেটের, এবং এই মেয়াদের বৃদ্ধি ছিল সরকারের ইচ্ছাধীন। বহু ক্ষেত্রে আটকের এই মেয়াদ বৃদ্ধির কোনো সরকারি হুকুম না থাকায় দেশের সর্বোচ্চ আদালতে আটকের বৈধতা চ্যালেঞ্জ করে মোকদ্দমা পেশ করা হলো দালালদের পক্ষে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিগণের আদেশে বহু দালাল জামিন পেয়ে বাহিরের মুক্ত জীবনে ফিরে যাওয়ার সুযোগ পেল। কয়েকটি ফাঁসির হুকুমও মহামান্য বিচারপতিদের রায়ে রদ হয়ে গেল। দালাল আইন জারির পিছনে সরকারের হীন মনোবৃত্তি ছাড়াও সরকারি যন্ত্রের নিজ স্বার্থে এই আইন ব্যবহারের কলা কৌশল প্রকটভাবে দেখা দিল। প্রতিটি সরকারি উকিলকে বিচারাধীন দালাল মোকদ্দমা উঠিয়ে নেবার ক্ষমতা দেওয়া হলো। বিচার শুরু হবার পূর্ব মুহূর্তেও বিশেষ কারণে মোকদ্দমা উঠিয়ে নেওয়া হয়েছে এবং পুনঃতদন্তের নামে আসামিকে পুলিশের রিপোর্টে খালাস দেবার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরকারি উকিল বহু ক্ষেত্রেই এরূপ দয়া দেখিয়েছেন এবং তদন্তকারী পুলিশ অফিসারও সরকারি উকিল সাহেবের সঙ্গে সহযোগিতা করেছেন। আসামিদের পক্ষে কেমন করে এই দয়া পাওয়া সম্ভব হয়েছে সেটা আসামিদের আত্মীয় স্বজন যারা বাহিরে তদবির করেছেন তারাই ভালো জানেন। গোপন কথা প্রকাশ না করাই ভালো। তবে এটা বাস্তব সত্য, আইনের কড়াকড়ির মধ্যে এই ছিদ্র দিয়ে বহু দালাল বিচার ছাড়াই বের হয়ে গেল। দেশে বিদেশে প্রতিক্রিয়া। বিচার বিভাগের বাহিরে রাজনৈতিক অঙ্গনে ও জনতার কাতারে দালাল আইনের সমালোচনা তীব্রভাবে দেখা দিল। শ্রদ্ধেয় নেতা মৌলানা ভাসানী দালাল আইনকে ছিঁড়ে ফেলবার জন্য সরকারের প্রতি আহ্বান জানালেন বহু জনসভায়। দেশের সেরা আইনবিদদের অন্যতম জনাব আতাউর রহমান খান একে আইনের ছদ্মাবরণে ডাইনি শিকার বলে অভিহিত করলেন এবং আইনবিদের দৃষ্টিভঙ্গি নিয়ে কঠোর সমালোচনা করে এর অযৌক্তিক ও পাশবিক ধারাগুলোকে জনসম্মুখে তুলে ধরলেন। জোয়ার ভাটার দেশে জনতার মন ও মেজাজেও পরিবর্তন আসে। দালাল আইনের বিরুদ্ধে বক্তৃতা করলেই এখন বক্তারা হাতে তালি পান। সরকারি দলের বক্তৃতার কোনো উপাদান দালাল শব্দটিকে ব্যবহার করে সংগ্রহ করার দিন বাসি হয়ে গেছে। যে সমস্ত রাজনৈতিক দল দালাল আইনের কঠোরতার জন্য বক্তৃতায় বিবৃতি দিয়েছেন তারাও এখন দালাল আইনের অপব্যবহার সম্পর্কে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করছেন। সুখের বিষয়, সরকারি দলের পার্লামেন্ট সদস্যরাও খবরের কাগজে দালালদের মধ্যে শ্রেণী বিভাগ করে কয়েকটি ক্ষেত্র ছাড়া সবাইকে মুক্ত করে দেবার জন্য প্রবন্ধ লিখতে শুরু করেছেন। আত্মীয় পুত্র লন্ডনের হেরা স্কুলে পাঠরত আজুমনি লিখেছে, ফুপা, এদেশের সংবাদপত্রে দালাল আইনের তীব্র সমালোচনা হচ্ছে। আমি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছি আপনার জন্য। ওরা সমস্ত দালালদের ছেড়ে দেওয়ার জন্য সরকারের প্রতি চাপ সৃষ্টি করেছে। ওদের প্রতিনিধিরা আগেও বাংলাদেশ সফরে গেছেন এবং পুনরায় যাচ্ছেন। স্কুলের একটি ছোট্ট ছেলে নিজের কচি মনে তার আপনজনের কারাজীবনের দুঃসহ দিন যাপনের কথা চিন্তা করেছে আর তাকে মুক্ত করবার পন্থা খুঁজেছে কয়েক হাজার মাইল দূরে বসে। হাসি এলো বাচ্চাটির চিঠি পড়ে। গর্ব বোধ হলো নিজ আত্মীয় পুত্রের ছোট্ট অথচ মহৎ ও বলিষ্ঠ হৃদয়ের পরিচয় পেয়ে। উত্তর দিলাম কারাগারে থেকে, লক্ষ্মী আজমনি, তোমাদের ওই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দেখে আমাদের সরকার আদৌ ভয় পায় না। তার চাইতে তোমার ছোট্ট দুটি হাত তুলে স্রষ্টার কাছে আর্জি পেশ করো, তোমার ফুফা বেরিয়ে আসবেন। বড় হয়ে তুমি যেন মানুষের মঙ্গল করতে পারো এই দোয়া করি। দেওয়াল ঘেরা জীবনে মুক্তির পয়গাম এলো। দেওয়াল ঘেরা জীবনে বাহিরের তাজা খবর পাওয়ার কোনো উপায় নেই। সব খবরই এখানে বাসি খবর, 2-4 হাত হয়ে এখানে প্রবেশ করে। প্রতিটি খবরেরই আলোচনা, পর্যালোচনা ও সমালোচনা হয় বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে। কোনো একটি নতুন খবর এসে জায়গা দখল না করা পর্যন্ত পুরনোটির উপর দিয়ে অস্ত্র পাচার চলে বিভিন্ন কলাকৌশলে। কারাগারে সময় কাটানোর এই এক অপূর্ব কৌশল। এই অস্ত্র পাচারের প্রয়োজন হয় এই কারণে যে সঠিক খবরের অভাবে গোল চলে বেশি। জেল গেটে যে খবরটি ডিমের পর্যায়ে, ভিতরে এসে তা থেকে হাজারো পাখির ছানা উঠতে থাকে। হয়তো কেউ বাহিরে রেডিও সংবাদ শুনে ইন্টারভিউর সময় কিছুটা বলে গেলেন। হাজতি বা কয়েদিরা পাওয়া খবরের কিছু অংশ অফিস থেকে ফেরার পথে সংক্ষেপে কাউকে আংশিক উপহার দিলেন। যিনি শুনলেন তার বুদ্ধি ও মগজের শক্তি অনুযায়ী অন্যের কাছে পরিবেশন করলেন। আসল খবর তার নিজস্ব রূপ ও রস হারিয়ে ফেলে। তাই তো এর উপর অস্ত্র পাচারের প্রয়োজন হয়।
খবরটি সঠিক কিনা এবং এর মধ্যে আমাদের জন্য কোনো ফায়দা আছে কিনা তা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে চুলচেরা বিশ্লেষণ করা হয়। বিভিন্ন সমালোচক নিজ নিজ বিশ্লেষণের উপর অটল থাকেন অন্তত বিকেল পর্যন্ত। বিকেলের দিকে খবরের কাগজ সেন্সর হয়ে ভিতরে প্রবেশ করে এবং একমাত্র তখনই সমস্ত সত্য মিথ্যার যাচাই হয়ে যায়। সকালের দিকে প্রথম ফ্লাইটে ঢাকা থেকে পেপার এসে পৌঁছলেও লৌহ কপাটের অন্তরালে প্রবেশ করতে বিকেল হয়ে যায়। দিনটি ছিল 30শে নভেম্বর 1973 সাল। দুপুরে খাওয়া দাওয়ার পর নামাজ শেষ করে কেস টেবিলের কাছে নিমতলায় পায়চারি করছি আর পরিচিত 2-4 জনের সঙ্গে কথা বলছি। অফিস থেকে কারা অভ্যন্তরে যাওয়ার রাস্তা নিমতলার পাশ দিয়ে জনৈক কয়েদি পাহারা অফিস থেকে ফিরছে। আমাকে দেখে এগিয়ে এলো, বলল, স্যার, অফিসে সবাই খবরের কাগজ পড়ছে, দালালদের ছেড়ে দেবার কি যেন খবর আছে। প্রচণ্ড অবিশ্বাসের উত্তর এলো, যা, কি বলছো, সত্যি নাকি? তুমি নিজ কানে শুনেছ? কে পড়ছে কাগজটা? কবেকার কাগজ? কি নাম কাগজের? কোন সময় এলো? আশেপাশের সবাই লুফে নিল খবরটা। কয়েদি পাহারার পক্ষে সম্ভব ছিল না অত প্রশ্নের উত্তর দেওয়া। জেল কর্তৃপক্ষের হুকুম তামিল করতে সে দৌড় দিল, কিন্তু আমাদের মনে ধরিয়ে দিল কৌতূহলের আগুন। কামরা থেকে কামরা, ওয়ার্ড থেকে ওয়ার্ড ইথারের গতির চাইতেও দ্রুত খবর ছড়িয়ে পড়ল। বন্ধুরা সবাই দিবানিদ্রা পরিত্যাগ করে কয়েদি পাহারার দেওয়া কৌতূহল উদ্রেককারী অসম্পূর্ণ খবরটি নিয়ে রিসার্চ করতে লেগে গেলেন। হতাশাবাদীরা বললেন, অসম্ভব। আশাবাদীরা মন্তব্য করলেন, নিশ্চয়ই সম্ভব, এছাড়া সরকারের কোনো উপায় নেই। দুই পক্ষের যুক্তিতর্কের সপক্ষে ও বিপক্ষে অনেক বক্তা ও সমালোচক এগিয়ে এলেন। উভয় পক্ষের জানাশোনা মেট পাহারা সিপাহীদের অনুরোধ করে পাঠানো হলো কারাগারের পয়লা আসমান ভেদ করে কারা অফিসের 2য় আসমানে সওয়ার হয়ে ডেপুটি জেলারের 3য় আসমানে রক্ষিত টেবিল থেকে কে সর্বপ্রথম কাগজটি নিয়ে আসতে পারে। কিন্তু অফিস থেকে ডাক না পড়লে কারো পক্ষেই যাওয়া সম্ভব নয়। বন্ধুদের কৌতূহল ও অস্থিরতা বেরিয়ে চলল। যদি ছেড়ে দেবার সিদ্ধান্ত সঠিক হয় তবে সবাইকে ছেড়ে দেবে কি? কেননা সরকার এর পূর্বেও একবার অ্যামনিস্ট দিয়েছিল, যার ফলাফল মাত্র মুষ্টিমেয় কিছু সংখ্যক দালাল ভোগ করতে সক্ষম হয়েছিল। তাই খবরটি সঠিকভাবে জানবার আগ্রহ বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মনের আকাশের প্রান্ত সীমায় কিছু মেঘও জমতে শুরু করল। খবরটি সত্যি হলেও যদি আংশিক হয়, এই মুক্তির আদেশ যদি সবার জন্য প্রযোজ্য না হয়। বিকেল 5টার দিকে সিপাহী খবরের কাগজ দিয়ে গেল। আমার ওয়ার্ডের 20 জোড়া চোখ সার্চ লাইট ফেলে প্রথম পৃষ্ঠার ব্যানার অক্ষরে ছাপা খবরটি উদ্ধার করল। বিশেষ কয়েকটি অপরাধ ছাড়া, অর্থাৎ দণ্ডবিধির 302, 436, 364, 376, 396 ধারা ছাড়া অন্যান্য সমস্ত ধারায় বিচারাধীন বা দণ্ডপ্রাপ্ত দালালদের মুক্তি দেবার সিদ্ধান্ত সরকার গ্রহণ করেছে। জেল কর্তৃপক্ষকে মুক্তিযোগ্য ব্যক্তিদের তালিকা প্রস্তুত করে স্থানীয় প্রশাসনিক কর্তৃপক্ষের সহি স্বাক্ষর নিয়ে দালালদের ছেড়ে দেবার আদেশ দেওয়া হয়েছে। সমস্ত কৌতূহলের শেষ হলো। যা কিছু দ্বিমত সৃষ্টি হয়েছিল যুক্তিতর্কের মাধ্যমে তারও ইতি হলো। ওয়ার্ডে দালালদের ভিড় জমতে শুরু করেছে। সবাই ওয়ার্ড থেকে বের হয়ে এলাম। খবরের তর্জমা করে হাজারো দালালদের শোনাতে আমরা ব্যস্ত হয়ে গেলাম। কারাগারের প্রিয়জন হারা জীবনে আমাদের সবার মধ্যেই গড়ে উঠেছিল একাত্মতা। আমাদের সবারই সবচাইতে বড় পরিচয় ছিল আমরা মজলুম। কিন্তু এই খবরটি আমাদের 2 ভাগে বিভক্ত করে দিল। কারো মুখে চাপা আনন্দের অভিব্যক্তি, কারো মুখে নিরানন্দের মেঘ। মুক্তিপ্রাপ্তদের আনন্দ চাপা পড়েছে সহযাত্রীদের সাময়িক হতাশার কারণে। যারা মুক্তি পাচ্ছেন না তারাও দুঃখ ও হতাশা চেপে যাচ্ছেন। না জানি তাদের আচরণে মুক্তিপ্রাপ্ত সহযাত্রীদের মনে চোট না লাগে। তাদের চোখের অশ্রু যেন মুক্ত জীবন পথে যাত্রীদের অমঙ্গলের কারণ না হয়। মুক্তিপ্রাপ্তদের তালিকায় আমার নাম। মুক্তিপ্রাপ্তদের তালিকায় আমার নামও দেখতে পেলাম মনের চোখ দিয়ে। দণ্ডবিধির 121 ধারায় আমার শাস্তি ছিল 20 বছর, উপনির্বাচনের অভিযোগে 5 বছর, জেলা কমিটির চেয়ারম্যান হওয়ার অভিযোগে 5 বছর এবং শেষোক্ত 2 ধারায় 10-10 করে 20,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 1 বছরের জেল। যদিও মোট 31 বছর, তবে শাস্তিগুলো যুগপৎ চলবার হুকুম থাকায় শাস্তির মোট মেয়াদ ছিল 21 বছর। খবর অনুযায়ী আমিও মুক্তিপ্রাপ্তদের অন্তর্গত। 5টি বিশেষ অপরাধের সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না। অবশ্য 364 ধারার অভিযোগ আমার বিরুদ্ধে প্রমাণ করবার জন্য সরকারি প্রচেষ্টার কসুর হয়নি, কিন্তু মাননীয় বিচারক এই অভিযোগ মিথ্যা মন্তব্য করে আমাকে রেহাই দেন।
কারা বন্ধু ও কারা সহযাত্রী সবার কাছেই জানাজানি হয়ে গেল। অন্যান্যদের মধ্যে আমিও মুক্তি পাচ্ছি। সবাই এসে বুকে জড়িয়ে ধরলেন। আমিও হারিয়ে গেলাম ওদের বুকের উষ্ণতায়। যশোর কারাগারে আমিই ছিলাম সর্বাধিক শাস্তিপ্রাপ্ত ব্যক্তি, কিন্তু কেউ আমার মুখে কালিমা দেখেনি, চোখে অশ্রুর রেশ পায়নি। হাসি মুখে স্রষ্টার তরফ থেকে পরীক্ষা হিসেবে এই শাস্তিকে গ্রহণ করেছিলাম। তাই এই মহা পরীক্ষায় অকৃতকার্য না হই, এই আশঙ্কায় বিশ্বপ্রভুর রহমতের প্রতীক্ষায় ছিলাম নিবেদিত প্রাণ। কিন্তু আজ বন্ধুদের বুকের উষ্ণতায় শুধু নিজেকে হারিয়েই ফেললাম না, সেই সঙ্গে জোয়ার ভাঙা প্লাবনের ঢল নেমে এলো দুই চোখের কুল বেয়ে। বহু দালাল বন্ধু রয়ে গেলেন মিথ্যা অভিযোগের শিকার হয়ে। আইনের শানিত অস্ত্র দিয়েই এদের মুক্ত করতে হবে। আমি আইনজীবী মুক্ত জীবনে দালাল ভাইদের কথা ভুলব না। আমার জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে আল্লাহ প্রদত্ত শক্তির সদ্ব্যবহার করে দালাল ভাইদের মুক্ত করবার জন্য নিজেকে নিয়োজিত করব, এই প্রতিশ্রুতি দিলাম সবাইকে। আমি রাজনৈতিক কর্মী, আমি সংস্কারবাদী। যারা আমায় আঘাত দিয়েছে, যারা আমার নামে মিথ্যা অভিযোগ সৃষ্টি করেছে, যারা মিথ্যা সাক্ষ্য দিয়েছে, আমার স্ত্রী পুত্র কন্যাদের নিজ আবাসস্থল থেকে বের করে দিয়েছে, তাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই। সব আক্রোশকে কারাগারে ফেলে রেখে নির্যাতনের দিনগুলির কথা ভুলে গিয়ে দেশকে গড়বার সংকল্প নিয়ে ঘুণে ধরা পচা সমাজকে সংস্কারের মহান ব্রত গ্রহণ করে মুক্ত জীবনে ফিরে যাব, এই অঙ্গীকার করলাম নিজের মনে। আর শির নত করলাম সেই মহান কৌশলী প্রভুর দরবারে, যার বাণী সত্য, ওয়াদা সত্য। প্রহর গোনা শেষ হলো। ডিসেম্বরের প্রথম কয়েকদিনের মধ্যেই মুক্তিপ্রাপ্তদের তালিকা প্রস্তুত করে জেল কর্তৃপক্ষ পাঠিয়ে দিলেন স্থানীয় প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে। স্থানীয় মহকুমা হাকিমের সহি স্বাক্ষর পেলেই দালালদের ছেড়ে দেওয়া হবে। জেল থেকে মাত্র কয়েক শত হাত দূরে অবস্থিত মহকুমা হাকিমের অফিস থেকে তার স্বাক্ষর করা কাগজ ডিসেম্বর 11 তারিখেও ফিরে এলো না। বিকেল 4টার সময় স্থানীয় আইনজীবী বন্ধু সাক্ষাৎ করে খবর দিলেন মহকুমা হাকিমের কাছে এখনও ফাইল পেশ করা হয়নি। তদবির না করলে কেরানি সাহেবানরা মহকুমা হাকিমের কাছে ফাইল পেশ করতে গড়িমসি করছেন। এই তদবিরের অর্থ অজানা ছিল না, কিন্তু মুক্ত জীবনে যাত্রাপথের সূচনায় মসিলিপ্ত করতে মন সায় দিল না। তাই তদবিরের প্রস্তাব প্রত্যাখ্যান করে কারা অভ্যন্তরে ফিরে এলাম। শোষণের রূপ দেখে আতকিয়ে উঠলাম। যেখানে শোষণের কথা চিন্তাই করা যায় না, সেখানেও নতুন নতুন রাস্তা উদ্ভাবন করা হয়েছে। ঢেউ গুণে অর্থ আদায়ের কাহিনীও এখানে তুচ্ছ। মনে সংশয় এলো, বাহিরের যে দেশ পিছনে ফেলে এসেছি 750 দিন আগে, আর যে দেশে ফিরে যাওয়ার জন্য প্রহর গুনছি, তা কি এক? প্রহর গোনা শেষ হলো। বিকেল 5টার দিকে অফিস পিয়ন দৌড়ে এসে খবর দিল, আপনার স্ত্রী কুষ্টিয়া মহকুমা হাকিমের আদেশ নিয়ে এসেছেন, মালামাল নিয়ে অফিসে চলুন। মন আনন্দে ভরে উঠল। 750 দিনের কারা জীবনকে পিছনে ফেলে লৌহ কপাটকে অতিক্রম করে যে নতুন যাত্রা শুরু হবে, তার প্রতিটি পদক্ষেপে উভয়েরই পায়ের চিহ্ন গড়বে একসাথে। মনের প্রস্তুতি কদিন থেকেই ছিল, তাই অফিসে পৌঁছতে দেরি হলো না, এবং কারাগার হতে বের হয়ে যাওয়া উভয়ই কঠিন। বাঁধন এক জায়গায় পড়ে না, বহু বাঁধন মুক্ত না করে বের হওয়ার উপায় নেই। আমার মুক্তির হুকুম পরীক্ষা করতে ডেপুটি জেলার ও জেলারের 1 ঘন্টার বেশি সময় লেগে গেল, এবং অফিস রেকর্ড ঠিক করতে লাগলো আরও কয়েক ঘন্টা। 1994 সনের জন্য তৈরি মোটা খাতা টেনে নিলেন ডেপুটি সাহেব, কেননা এর মধ্যেই আমার আমলনামা লিখ্য ছিল। আমার মুক্তির জীবনকাঠি ছিল এর মধ্যেই রক্ষিত, যা স্পর্শ করার হুকুম ছিল এই শতাব্দী শেষ হওয়ার কয়েক বছর পূর্বে। রাত 9:30টার দিকে সমস্ত আনুষাঙ্গিক কাজ সারা হওয়ার পর যশোর কেন্দ্রীয় কারাগারের প্রথম লৌহ কপাটের ভারী তালা আমার জন্য খোলা হলো। আহ, আমি মুক্ত। কোনো বেরি নেই, কোনো শৃঙ্খল নেই। নিচে রাজপথ সুদূর বিস্তৃত, পাশে শ্যামল তৃণদল, নির্মল শিশিরে স্নাত, উপরে মুক্ত আকাশ, স্নিগ্ধ চাঁদের আলো, হাস্যোজ্জ্বল তারার ঝিকিমিকি, সবই মধুর, সবই উজ্জ্বল। বাহন এগিয়ে চলেছে, আমরা উভয়ে পাশাপাশি বসা, আমি আর সৈয়দা। কোনো ব্যবধান নেই আজ। 750 দিনের ব্যবধান যে দূরত্বের প্রাচীর খাড়া করে রেখেছিল, তার অস্তিত্ব আর নেই। গাড়ি এগোচ্ছে, যাত্রী আমরা 2 জন। সৈয়দার ডান হাত আমার বাম হাঁটুর উপর। চরম ক্লান্ত, অথচ নির্ভরতার চিহ্ন পরিস্ফুট। চেয়ে আছি সৈয়দার দিকে, মুখে ক্লান্তির ছাপ। 750 দিনের নিরাপত্তাহীন জীবন, দারিদ্র্য ও অবহেলা আয়ুর গতিকে অনেক বাড়িয়ে দিয়েছে।
জীবনের এই খাতটুকুতে যতটা সলিতা বরাদ্দ ছিল তার চাইতে পুড়েছে বেশি। সহজ সরল পৌরত্বের ছাপ ঢাকবার কোনো প্রচেষ্টা নেই। দৃষ্টি দিলাম সৈয়দার মনের গভীরে। প্রেম, ভালোবাসা, করুণায় ভরা একটি উজ্জ্বল মন, সেবার প্রকৃতি নিয়ে গড়া নিবেদিত একটি প্রাণ, সুখ ও দুঃখের অংশীদার এক সহযাত্রী। লাভের অঙ্ক কষায় ব্যস্ত নয়, লোকসানের বোঝা টানতেই সদা ব্যস্ত। এই আমার পারিবারিক জীবনের ভিত্তি। কৃতজ্ঞতা জানালাম স্রষ্টার উদ্দেশ্যে। গাড়ি এগিয়ে চলেছে, যাত্রী আমরা দুইজন। দূরে ক্ষীণ আলোরশ্মি ক্রমশ উজ্জ্বল হচ্ছে, দূরের সরু পথ ক্রমশ প্রশস্ত হচ্ছে, আর সেই সঙ্গে বেড়ে চলেছে মনের আকাঙ্ক্ষা। জাগছে নতুন নতুন আশা, আর প্রশস্ত হচ্ছে কর্তব্য ও দায়িত্বের অনুভূতি। অধ্যায় 15। নিজের আবাসস্থলে ফিরে এলাম। কুষ্টিয়া থেকে 1971 সনের ডিসেম্বরে ঢাকার উদ্দেশ্যে রওনা হবার 740 দিন পর কুষ্টিয়ায় নিজের আবাসস্থলে ফিরে এলাম। কারাগার থেকে মুক্ত হয়ে যশোরের স্বনামধন্য শিল্পপতি ও বন্ধু জনাব SM-A আহাদের বাসভবনে আতিথেয়তা গ্রহণ করে ওনার ব্যক্তিগত কারে আমি ও সৈয়দা নিঃশব্দে কুষ্টিয়ার বাসায় পৌঁছলাম। একরাশ সংশয় ছিল মনে। পরিবেশ কেমন হবে, প্রতিবেশীদের আচরণ কেমন হবে, নিজের পেশা যা একমাত্র রোজগারের মাধ্যম চলবে কিনা ইত্যাদি চিন্তাভাবনাগুলি মনের মধ্যে লুকোচুরি খেলছিল। শীতের মৌসুম, কারাগারেই সর্দি কাশিতে ভুগছিলাম। কুষ্টিয়ায় এসে বেড়ে গেল। ছোট ভাইয়ের বন্ধু ডাক্তার হাসান ইমামের চিকিৎসায় 1 সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে গেলাম। বেকার অবস্থায় বিশ্রাম নিচ্ছি, শূন্য মস্তিষ্কে দুশ্চিন্তার ভিড়। স্ত্রী ও সন্তানীরা 2 বছর থেকে মহাজেরের মতো কালাতিপাত করেছে। 1971-এ দোতলা বাড়িটি সম্পূর্ণ দগ্ধ হলে শুধু সিঁড়িঘরটি অক্ষত ছিল, সেখানেই তারা বাস করেছে। তারপর একটি কামরা বড় ছেলে সৌদের স্কলারশিপের টাকায় মেরামত করে কোনো রকমের দরজা জানলা লাগিয়ে বাসোপযোগী করেছে। এরই মধ্যে আমিও এসে আশ্রয় নিলাম। এই কদিন বাহিরে বের হইনি। ঘনিষ্ঠ বন্ধুবান্ধব কয়েকজন দেখা সাক্ষাৎ করেছেন। সমস্ত সংশয় ঝেড়ে ফেলে 20 ডিসেম্বর জেলা বার সমিতিতে আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলাম। পুরানো সহযোগীদের সঙ্গে সাক্ষাৎ হলো। তারা পেশা শুরু করতে বললেন। পুরানো মক্কেলরা অনেকেই ছুটে এলেন, অনেকেই বুকে জড়িয়ে ধরলেন। একজন এসে তার একটি মোকদ্দমা করার জন্য বায়নাস্বরূপ 20টি টাকা হাতে তুলে দিলেন। বাসায় ফিরে সৈয়দার হাতে টাকাটা দিয়ে বললাম, 3 বছর পর এই প্রথম রোজগার। টাকাটা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য দান করে দাও। স্নেহাস্পদ জুনিয়র বন্ধু SM এমদাদকে নিয়ে পরদিন থেকে নিজের পেশা শুরু করলাম। ডিসেম্বরের শেষ কদিনে আল্লাহর রহমতে 1000 টাকা রোজগার করে আস্থা ফিরে এলো। মহান আল্লাহ তাআলার বাণী মনে পড়ল, নিশ্চয়ই কষ্টের পরে সুখ আছে। জানুয়ারিতে আল্লাহ মেহেরবান যে রুজি দিলেন তা ছিল পাকিস্তান আমলের সর্বোচ্চ মাসিক আয় থেকে অনেক বেশি। এরপর আর পিছনে তাকাইনি, শুধু মই বেয়ে উপরেই উঠেছি এবং এখনও মহান প্রভুর করুণায় উপরেই রয়েছি। প্রথমেই নজর দিলাম দালাল আইনে আটকে থাকা শত শত ভাইদের প্রতি। জানিয়ে দিলাম, দালাল আইনে আটক ভাইদের কেস করার জন্য কোনো পারিশ্রমিক চাওয়া হবে না। যেহেতু আমারও পুনর্বাসনের জন্য অর্থের প্রয়োজন, সেহেতু যার যা ইচ্ছা পকেটে দেবেন, গোনা হবে না। কেউ না দিলেও সমান আগ্রহ নিয়ে তার কেস করে দেওয়া হবে। এতদিন দালাল আইনের সমর্থক আইনজীবীরাই দালালদের চরমভাবে শোষণ করেছে এবং জেলের দরজা পর্যন্ত এগিয়ে দিয়েছে। এবার তার হলো ব্যতিক্রম। হাইকোর্টেও শ্রদ্ধেয় বিচারপতিগণ উপযুক্ত ক্ষেত্রে দালালদের জামিন দেওয়া শুরু করেছেন। সেই সব নজির দেখিয়ে কুষ্টিয়াতেও জামিন লাভ করা সম্ভব হলো। বলতে গেলে কয়েক মাসের মধ্যেই জেলখানা দালাল শূন্য হয়ে গেল এবং যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারাও বিচারে খালাস পেয়ে গেলেন। রুজি রোজগারে কিছুটা স্থিতিশীলতা এলে প্রকট সমস্যাগুলোর দিকে দৃষ্টি দিলাম। 1971 সনে বাড়ি পুড়ে যাওয়ায় হাউস বিল্ডিং কর্পোরেশন থেকে গৃহীত ঋণ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আদায়ের সিদ্ধান্ত ছিল, কিন্তু বাংলাদেশ সরকার সে সিদ্ধান্ত বাতিল করায় কারাগারেই ঋণ পরিশোধের নোটিশ গিয়ে হাজির হয়। ঋণের নোটিশ নিয়ে মুক্ত হয়ে পোড়া বাড়ি সংস্কারের চরম প্রয়োজনীয়তা দেখা দিল। নিজ পেশার জন্য যে বইয়ের প্রয়োজন তার একটিও অবশিষ্ট ছিল না। পেশায় যে পোশাক ব্যবহৃত হয় তাও ছিল না। এ চাহিদাগুলো এমন ছিল যে প্রত্যেক ক্ষেত্রেই অর্থের আশু প্রয়োজন ছিল, কিন্তু হাতে কোনো আলাদিনের চেরাগ ছিল না। প্রায় 3 বছর পর পেশায় নেমে আলাদিনের চেরাগের সন্ধান না পেলেও
স্রষ্টার করুণা বর্ষিত হলো অযুত ধারায়। প্রতিদিনের রোজগারকে 3টি খাতে বিভক্ত করে 1 ভাগ খাদ্যের জন্য, 1 ভাগ ঋণ পরিশোধের জন্য ও অন্য আরেকটি ভাগ যাবতীয় সংস্কারের জন্য বরাদ্দ করে 1 বছরের মধ্যেই নিজেকে একজন সফল অর্থনীতিবিদ হিসেবে প্রমাণ করলাম। 1 বছর পর যাবতীয় ঋণ পরিশোধ করে প্রতিজ্ঞা করলাম জীবনে আর ঋণ গ্রহণ করব না। ঋণ, বিশেষ করে সুধী ঋণ, একটি অভিশাপ। 1963 সালে বাড়ি নির্মাণের জন্য ঋণ নিয়ে 1970-এর শেষ পর্যন্ত কিস্তি পরিশোধ করার পরও কারাগারে বসে যে নোটিশ পেলাম, তাতে দেখা গেল মূল ঋণের টাকা থেকে মাত্র 500 টাকা কমেছে। নিজের পেশায় ব্যস্ততা ক্রমশই বৃদ্ধি পেতে লাগলো। অবসর সময়টুকুতে খবরের কাগজ পড়া এবং অতীত ও বর্তমানের অবস্থা তুলনামূলক স্টাডি করে দীর্ঘ নিঃশ্বাস ছাড়া আর কী বা করবার ছিল। এ দেশের 2য় শ্রেণীর নাগরিক আমি। সংবিধানের সমস্ত মৌলিক অধিকার থেকে আমি বঞ্চিত। আমার কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নাই। খোদা প্রদত্ত দায়িত্ব অনুযায়ী সংগঠন গড়ারও কোনো অধিকার নেই। কারাগারে যে প্রাচীর দেখেছি, কারাগারের বাইরে এসে মনে হলো কারাগারের প্রাচীরটা সম্প্রসারিত হয়ে দেশের চৌহদ্দিকে ঘিরে ফেলেছে। কারাগারে খবরের কাগজের মাধ্যমে যে হত্যা, রাহাজানি, শোষণ, জুলুম, দুর্নীতি, বিশৃঙ্খলার ঘটনা শুনেছি, বাহিরে এসে সেগুলি স্বচক্ষে দেখতে পাচ্ছি। সর্বত্রই রক্ষী বাহিনী দৌরাত্ম্য, লাল বাহিনীর ঘোড়া দাবড়ানো এবং সরকারি দলের বেপরোয়া সন্ত্রাস ও শোষণ, আওয়ামী লীগের দুর্নীতি, কালোবাজারি, চোরাচালান আর রাজনৈতিক নিপীড়নের বিরুদ্ধে গণ অসন্তোষ ও রক্তক্ষয়ী পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শেখ মুজিব তার রক্ষী বাহিনী আর সশস্ত্র রাজনৈতিক কর্মীদের দিয়ে তা প্রতিহত করছিলেন। বিপক্ষের হাতেও অস্ত্রের কমতি ছিল না, তারাও মুক্তিযুদ্ধের অংশীদার। তাই হত্যা ও পাল্টা হত্যা মিলিয়ে 1973 সালের শেষ নাগাদ বাংলাদেশে কেবল রাজনৈতিক হত্যার সংখ্যা 2000 অতিক্রম করেছে। বাংলাদেশে দুর্ভিক্ষ। 1974 সাল বাংলাদেশের মানুষের স্মৃতির পাতায় একটি জঘন্যতম অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আমদানি ও বিতরণ প্রক্রিয়ায় প্রতিটি স্তরে দুর্নীতি, কালোবাজারি, চোরাচালানি ইত্যাদির বদৌলতে খাদ্য সরবরাহ অবনতির দিকে ধাবিত হতে লাগল। চালের দাম অস্বাভাবিকভাবে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেল। তারপরই দেশের প্রায় অর্ধেক এলাকা প্রলয়ঙ্করী বন্যায় ডুবিয়ে দিল। মানুষ খেকো বাঘের মতো দুর্ভিক্ষ সদর্পে সারা দেশে ছেয়ে গেল। গ্রামগুলোতে মশা মাছির মতো মানুষ মরতে শুরু করল। শেখ মুজিব নিজেই সরকারিভাবে পরে স্বীকার করেছিলেন যে খেতে না পেয়ে প্রায় 27,000 লোক মারা গেছে। এই হিসেবটা যথেষ্ট কম ছিল। কমপক্ষে 30 লক্ষ লোক উপোস সীমার নিচে বসবাস করছিল। সুতরাং ওই হিসেবে দুর্ভিক্ষের কারণে মৃত্যুর সংখ্যা লক্ষের ঘরেই হয়ে থাকবে। আর্মি অফিসারদের শেখ মুজিবের প্রতি ক্ষোভ সৃষ্টি। 1974 সালের জানুয়ারি মাসে কয়েকজন যুব আর্মি অফিসার এমন এক ঘটনার সঙ্গে জড়িত হয়ে পড়ে যা পরবর্তীতে শেখ মুজিবের হত্যাকাণ্ডকে সরাসরি প্রভাবান্বিত করেছিল। ঢাকার লেডিস ক্লাবে একটি বিয়ের অনুষ্ঠানে মেজর ডালিম আর তার স্ত্রীকে নিয়ে ঘটনার সূত্রপাত। শেখ সাহেবের ডান হাত ও রেড ক্রসের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফার ভাই মিসেস ডালিমের উপর কিছু আপত্তিকর মন্তব্য করে। বদানুবাদের এক পর্যায়ে গাজীর ভাড়াটে গুন্ডা বাহিনী যোগ দেয় এবং দম্পতিটিকে বেইজ্জতি করে। ঘটনা শুনে ডালিমের সহকারী আর্মি বন্ধুরা এর দাঁত ভাঙা জবাব দেয়। 2 ট্রাক ভর্তি সৈন্য সামন্ত নিয়ে গাজী গোলাম মোস্তফার বাংলো তছনছ করে। উভয় পক্ষ শেখ সাহেবের কাছে বিচার চাইলে তিনি মিলিটারি পর্যবেক্ষণ টিম গঠন করেন এবং তার ফলশ্রুতিস্বরূপ 22 জন যুবক আর্মি অফিসারকে চাকরিচ্যুত করা হয় কিংবা জোরপূর্বক অবসর গ্রহণে বাধ্য করা হয়। এদের মধ্যে মেজর ডালিম, মেজর নূর, মেজর হুদাও ছিলেন। এতে যুবা অফিসারদের মধ্যে শেখ মুজিবের উপর দারুণ ক্ষোভের সৃষ্টি হয়, যার পরিণাম হয়েছিল অত্যন্ত মারাত্মক। রক্ষী বাহিনীর সন্ত্রাসী কার্যকলাপ। মাওপন্থী সিরাজ শিকদার 1974-এর ডিসেম্বরে পুলিশ কর্তৃক চট্টগ্রামে গ্রেপ্তার হন। পুলিশ পাহারায় তাকে ঢাকায় এনে শেখ সাহেবের কাছে নিয়ে আসা হয়। তিনি তাকে আয়ত্তে আনতে চাইলেন, কিন্তু সিরাজ শিকদার কোনো আপোষে রাজি হলেন না। শেখ সাহেব পুলিশের হাতে তাকে দিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে বললেন। সিরাজ শিকদারকে হাত করা লাগিয়ে চোখ বাঁধা অবস্থায় রমনা পুলিশ কন্ট্রোল রুমে নিয়ে আসা হয়। তারপর গভীর রাতে এক নির্জন রাস্তায় নিয়ে গিয়ে গুলি করে হত্যা করা হয়। সরকারি প্রেস নোটে বলা হয় যে পালানোর চেষ্টাকালে সিরাজ শিকদারকে গুলি করে হত্যা করা হয়েছে। 1974 সালে বিচার বিভাগীয় একটি রায়ে
রক্ষী বাহিনীর বর্বরতা এবং উদ্দাম ও বেপরোয়া নিপীড়নমূলক কার্যকলাপের ঘটনাবলী জনসাধারণের দৃষ্টিতে আসে। ফরিদপুর জেলার নড়িয়া থানার চামটা থানায় মাত্র 18 বছরের একটি তরুণ শাহজাহানকে পুলিশ ঢাকার গুলিস্তান সিনেমা হলের নিকট থেকে গ্রেফতার করে রক্ষী বাহিনীর হাতে সমর্পণ করে। রক্ষী বাহিনীর শেরেবাংলা নগরস্থ হেডকোয়ার্টারে তাকে 2/1/1974 পর্যন্ত রাখা হয়। তারপর সে লাপাত্তা হয়ে যায়। শাহজাহানের ভাই মহসিন শরীফ, থানা, পুলিশ, কোর্ট ইত্যাদি সর্বমহলে শাহজাহানকে উদ্ধারের চেষ্টায় ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে রিট পিটিশন দায়ের করেন। রক্ষী বাহিনীর তরফ থেকে বক্তব্য পেশ করে বলা হয়, আসামি শাহজাহান তদন্ত অভিযানকালে তাদের নিকট থেকে পালিয়ে যায়। আইনের আওতা বহির্ভূত কার্যকলাপের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট রক্ষী বাহিনীকে দোষী বলে চরম তিরস্কার করেন। সুপ্রিম কোর্ট দেখতে পান যে রক্ষী বাহিনী কোনো আইন কানুন, নিয়ম পদ্ধতি ইত্যাদি কিছুই মেনে চলত না। এমনকি গ্রেফতার কিংবা জিজ্ঞাসাবাদের কোনো রেজিস্টারও তাদের ছিল না। বিচার বিভাগীয় এসব রায়ে শেখ মুজিব আদৌ সন্তুষ্ট ছিলেন না। শেখ মুজিবের ক্ষমতার মোহ, দুঃখজনক পরিণতি। প্রধানমন্ত্রিত্বের বিরাট দায়িত্বে থেকেও শেখ মুজিবের ক্ষমতার মোহ কাটেনি। আরও বেশি ক্ষমতা হাতের মুঠোয় নেবার পরিকল্পনায় মত্ত হয়ে উঠলেন। তিনি সিদ্ধান্ত নিলেন ফ্রান্স আমেরিকান কায়দায় রাষ্ট্রপতি সরকারে প্রবর্তন করবেন এবং তাই করলেন। দেশব্যাপী জরুরি অবস্থা জারি করে 1974 সালের 28শে ডিসেম্বর তারিখে জনগণকে সকল মৌলিক অধিকার থেকে বঞ্চিত করলেন। নিজের কাজে যেন কোনো বাধা না আসে তার জন্য বিচার বিভাগের ক্ষমতা খর্ব করলেন। তারপর জাতীয় সংসদে তার সর্বময় ক্ষমতার পক্ষে সকল আইন পাশ করিয়ে নিলেন। 1 মাসের কম সময়ের মধ্যে জাতীয় সংসদ সকল পরিবর্তনে রাবার স্ট্যাম্প প্রদানের কাজ শেষ করল। শেখ মুজিব এই পরিবর্তনকে দ্বিতীয় বিপ্লব বলে আখ্যা দিলেন। তার মতে এই বিপ্লব শোষণ আর অন্যায় থেকে দুঃখী মানুষের মুক্তি বয়ে আনবে। তিনি 1975 সালের 25শে জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হলেন। বাংলাদেশে চাটুকার ও সরকারের করুণাভোগী বুদ্ধিজীবী ও সংবাদপত্রের কোনোদিনই অভাব হয়নি। তারা খুশির চিৎকারে ফেটে পড়ল। লক্ষ কোটি মানুষের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হলো চাটুকারদের আওয়াজকে বুলন্দ করার জন্য। করুণাভোগীদের সরকারে উচ্ছিষ্ট খাওয়ার পথ আরও সুগম হলো। এটা অবশ্যই দ্বিতীয় বিপ্লব বা কোনো বিপ্লব ছিল না। প্রকৃতপক্ষে এটা ছিল প্রাসাদ ষড়যন্ত্র, যা দেশ থেকে মূল্যবোধ, গণতন্ত্র, ন্যায় বিচার আর গণমানুষের আশা আকাঙ্ক্ষাকে গলা টিপে হত্যা করেছিল। এতেও মিটল না আশা, আরও ক্ষমতা চাই। শেখ মুজিব শুরু করলেন প্রশাসনিক প্রক্রিয়ায় যাবতীয় ক্ষমতা তার হাতে কুক্ষিগত করতে। 1975-এর জানুয়ারি মাসে জাতীয় সংসদে পাশ হয়ে গেল সংবিধানের 4র্থ সংশোধনী। এই সংশোধনীর বদৌলতে শেখ মুজিব পার্লামেন্টের উপরও ক্ষমতাসীন হলেন। দেশে এক নায়কত্ব কায়েম করলেন এবং প্রেসিডেন্ট হিসেবে একটি একদলীয় শাসন ব্যবস্থা কায়েমেরও ক্ষমতা পেয়ে গেলেন। 7ই জুন 1975 সাল শেখ মুজিব বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ মানে বাকশাল গঠন করলেন। সকল বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ডের দরজা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেল। বাকশালের সদস্য না হয়ে কারো পক্ষে কোনো রাজনীতি করার সুযোগ আর রইল না। 1975 সালের 1 সেপ্টেম্বর থেকে বাকশালের শাসন ব্যবস্থা কায়েম হবার কথা ছিল। ইতিমধ্যেই সর্বস্তরে দলীয় কাঠামো এবং নির্বাহী ও কার্যকরী কমিটিসমূহ গঠনের কাজও সম্পন্ন করে ফেলেছিলেন। শেখ মুজিব নিজেই প্রেসিডেন্ট ও দলীয় চেয়ারম্যান রয়ে গেলেন। রাজনৈতিক দিকের সর্বোচ্চ পর্যায়ে তার নিকটতম লোকদের নিয়ে 15 সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করেন, যার 3 জন পার্টি সেক্রেটারির মধ্যে শেখ ফজলুল হক মনিও ছিল। বিভিন্ন পর্যায়ে আরও অনেক কমিটি গঠিত হলো। এইভাবে প্রতিটি জেলার জন্য 61 জন গভর্নর শেখ মুজিব নিয়োগ করলেন। গভর্নরগণ বাংলাদেশ রাইফেলস, রক্ষী বাহিনী, পুলিশ এবং ওই এলাকায় অবস্থিত সেনাবাহিনী ইউনিটের নিয়ন্ত্রণ করার কথা ছিল। কুষ্টিয়া জেলা বোর্ড নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বী, যার জামানত বাজেয়াপ্ত হয়, তিনি গভর্নর হলেন কুষ্টিয়া জেলার। 14ই আগস্ট গভর্নর সাহেবের কুষ্টিয়া আগমন উপলক্ষে কয়েক শত গাড়ির বহর পাকশি ফেরিঘাটে উপস্থিত হলো। 15ই আগস্ট কুষ্টিয়ায় তার নতুন পদে আসীন হবার কথা। কয়েকদিন থেকে একটি ভয়াবহ গুজব শোনা যাচ্ছিল যে 159 জন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের একটি তালিকা করা হয়েছে। গভর্নর সাহেব আসীন হবার পরপরই এদের নিশ্চিহ্ন করার ব্যবস্থাও নাকি চূড়ান্ত করা হয়েছিল। 15ই আগস্টের ভোরবেলায় শেখ মুজিব নৃশংসভাবে হত্যা হলেন তার নিজের লোক দ্বারা, যারা ছিলেন বাংলাদেশের সূর্য সন্তান, মুক্তিবাহিনীর নামকরা সিপাহসালার, শেখ সাহেবের অতি প্রিয় ভক্ত ও ঘনিষ্ঠ আপনজন।
জালেমের নিষ্পেষণ ও জুলুম যখন সীমা অতিক্রম করে, মজলুমের আহাজারি ও গুমরে গুমরে কান্নার রোল যখন বাতাসকে ভারী করে তোলে, অসহায়ের দীর্ঘ নিঃশ্বাস যখন আসমান বিদীর্ণ করে আল্লাহর আরশকে কাঁপিয়ে তোলে, তখন অপ্রত্যাশিত গায়েবী মদদ দিয়ে স্রষ্টা তার সৃষ্টিকে রক্ষা করেন। সাদ্দাদ নকল বেহেশত তৈরি করে উদ্বোধনকালে ঘোড়া থেকে নামতে পারেনি। সেই মুহূর্তেই তার আয়ু শেষ হয়ে যায়। শেখ সাহেবও তার জন্য রাজাধিরাজের সিংহাসন তৈরি করে আসীন হবার পূর্বেই আল্লাহ তাআলার অমোঘ বিধানে দুনিয়ার রঙ্গমঞ্চ থেকে বিদায় নিলেন। খন্দকার মোস্তাক প্রেসিডেন্টের গদিতে। সামরিক অভ্যুত্থানের মাধ্যমে শেখ সাহেবের বাকশাল প্রতিষ্ঠার পরিকল্পনা অঙ্কুরেই বিনাশ হয়ে গেল। যাদেরকে স্বাধীনতার বিপক্ষ শক্তি বলে অহরহ কটূক্তি করা হয়, তারা আদৌ এই কাজের সঙ্গে জড়িত ছিলেন না, না পরিকল্পনায়, না প্রস্তুতিতে, না বাস্তবায়নে। কোনো পর্যায়েই স্বাধীনতার বিপক্ষ শক্তি, এই উপাধি প্রাপ্ত ব্যক্তিরা এই নির্মম কাজে বিন্দুমাত্র অংশগ্রহণের কথা চিন্তাও করেননি। পূর্বেই বলেছি, শেখ সাহেবের নিজের লোক, বাংলাদেশের সূর্য সন্তান, মুক্তিবাহিনীর নাম করা সিপাহসালার, শেখ সাহেবের অতি প্রিয় ভক্ত ও আপনজন পরিকল্পনা, প্রস্তুতি ও বাস্তবায়নে ভূমিকা রেখেছে। এরাই শেখ সাহেবের স্থলাভিষিক্ত হিসেবে প্রেসিডেন্টের গদিতে বসিয়ে দিলেন খন্দকার মোস্তাককে, যিনি আওয়ামী লীগের আন্দোলনের ইতিহাসে ছিলেন শেখ সাহেবের ঘনিষ্ঠ সহচর। 1971 সনের স্বাধীনতা সংগ্রামের সময় আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত মুজিবনগরের প্রবাসী সরকারের পররাষ্ট্রমন্ত্রী। স্বাধীনতার পর বাংলাদেশের বন্যা নিয়ন্ত্রণ ও পানি সম্পদ ও বিদ্যুৎ উন্নয়ন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী এবং 1975 সনে শেখ মুজিবের বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে শাসিত সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। খন্দকার মোস্তাকের সঙ্গে সাক্ষাৎ। প্রেসিডেন্ট খন্দকার মোস্তাক তার প্রথম বেতার ভাষণে শেখ মুজিবের সমালোচনা করলেন এবং সামরিক অভ্যুত্থানের মাধ্যমে শেখ মুজিবের হত্যা ঐতিহাসিক প্রয়োজনে করা হয়েছে বলে মত প্রকাশ করেন। তিনি বলেন, সকলেই এই শাসন ব্যবস্থার পরিবর্তন চাচ্ছিল, কিন্তু প্রচলিত নিয়মের সমস্ত দ্বার রুদ্ধ হওয়ায় সরকার পরিবর্তনে সেনাবাহিনীকে এগিয়ে আসতে হয়েছে। সেনাবাহিনী জনগণের জন্য সুযোগের স্বর্ণদ্বার খুলে দিয়েছে। দুর্নীতি, স্বজনপ্রীতি কিংবা সামাজিক অন্যায়ের সঙ্গে আপোষ করা হবে না ঘোষণা দেবার সঙ্গে সঙ্গে এদেশের শতকরা 90% তাওহিদি জনতার প্রাণের দাবি ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার ঘোষণা দিতেও তিনি আদৌ কার্পণ্য করলেন না। তবে দেশে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে সংবিধানের ধর্মনিরপেক্ষ চরিত্রটি সহ অনেক মূলনীতি পাল্টাতে হবে এবং দেশটিকে ইসলামী প্রজাতন্ত্রে পরিণত করতে হবে, এরূপ কোনো পদক্ষেপ গ্রহণের কথা বা আশ্বাস খন্দকার মোস্তাকের বেতার ভাষণে সম্পূর্ণ অনুপস্থিত রইল। মোস্তাক সাহেব ছিলেন আমার 50 ও 60-এর দশকের বন্ধু এবং আমরা আওয়ামী লীগের পতাকা তলে একসঙ্গে কাজ করেছি। তাইতে অবস্থা কিছুটা স্থিতিশীল হলে আদর্শিক প্রশ্নে তার সঙ্গে আমার সাক্ষাতের ইচ্ছা হলো। প্রেসিডেন্ট ভবনে তার সঙ্গে সাক্ষাতের সুযোগ ফোনের মাধ্যমেই পেয়ে গেলাম। আওয়ামী লীগ থেকে পদত্যাগের পর তার সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না, সুতরাং সাক্ষাৎটা অনেক দিন পর। উষ্ণ সম্বর্ধনার পর আলোচনা প্রসঙ্গে যখন ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা প্রশ্ন এলো, তখন তিনি সেই লক্ষ্যে এগোচ্ছেন বলে ধারণা সৃষ্টির চেষ্টা করলেন। পাকিস্তান প্রতিষ্ঠার পর শাসক দল মুসলিম লীগের কঠোর সমালোচনা করে খন্দকার মোস্তাক সাহেব বিরচিত ভঙ্গিতে বললেন, মুসলিম লীগ গত 23 বছরে ইসলামের কোনো কাজ করেনি। আমি তো একটা টুপি দিয়েছি, মনোরঞ্জন ধরকেও এখন টুপি মাথায় দিয়ে অফিসে আসতে হচ্ছে। শাসকদের কাছে টুপি, পাজামা, শেরওয়ানি, কোরমা, পোলাও, বিরিয়ানি, মূল্যবান ক্যালিগ্রামি ইত্যাদি বিষয়গুলি ইসলামী জীবন ব্যবস্থার মূল উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। অ-ইসলামী জীবন ব্যবস্থার মূল উৎপাটন করে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে জীবন ও সমাজ গড়ার কোনো তাগিদ তারা অনুভব করেন না। এই বিশ্বাস নিয়ে চা পানের পর বিদায় নিলাম যে খন্দকার মোস্তাক টুপির মজেজা দিয়েই এ দেশের ইসলাম প্রিয় জনগণকে সন্তুষ্ট রাখতে চান। ইসলামী প্রজাতন্ত্র সম্পর্কে তার ধারণা আদৌ আন্তরিক নয়। জিয়াউর রহমান 7ম প্রেসিডেন্ট। 3রা অক্টোবর 1975 সাল। খন্দকার মোস্তাকের শাসন 50 দিনে উন্নীত হয়েছে। মোস্তাক জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত রেডিও টেলিভিশনে ঘোষণা করেন। তিনি ঘোষণা দেন 15ই আগস্ট 1976 সাল থেকে রাজনৈতিক কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে আর পার্লামেন্টারি সরকার গঠনের জন্য 28শে ফেব্রুয়ারি 1977 সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। খন্দকার মোস্তাক এ সুযোগ পাননি। সামরিক বাহিনীর মধ্যে অভ্যুত্থান এবং পাল্টা অভ্যুত্থান, সিপাহী বিপ্লব, উচ্চাভিলাষী সামরিক অফিসারদের উত্থান এবং পতন,
আওয়ামী লীগ ও তাদের মতাদর্শে বিশ্বাসী সামরিক অফিসারদের ঘোলা পানিতে মাছ শিকার করার সুযোগের সদ্ব্যবহার ও তাদের বিরুদ্ধে তাওহিদি জনতা ও দেশ দরদি সিপাহীদের পাল্টা আঘাত ইত্যাদির মধ্য দিয়ে বাংলাদেশে যে চিত্র অঙ্কিত হলো তা ছিল খন্দকার মোস্তাকের পদত্যাগ। 6ই নভেম্বর 1975 প্রধান বিচারপতি আবু সাদত মোহাম্মদ সায়েমের দেশের পঞ্চম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ এবং খালেদ মোশাররফের নেতৃত্বে আওয়ামী লীগপন্থীদের যাবতীয় চক্রান্ত নস্যাৎ করে তাওহিদি জনতার সমর্থন পুষ্ট সিপাহী বিপ্লবের মাধ্যমে জেনারেল জিয়াউর রহমানের প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্বভার গ্রহণ। ক্ষমতা গ্রহণ করে জেনারেল জিয়া ঘোষণা করলেন, দেশের এই কঠিন পরিস্থিতিতে তিনি সেনাবাহিনীর অনুরোধে দায়িত্ব গ্রহণ করেছেন। সর্বশক্তি দিয়ে তিনি এই দায়িত্ব পালন করবেন বলে ঘোষণা দেন। 3রা নভেম্বর থেকে বন্ধ হয়ে যাওয়া অফিস, আদালত, মিল, কলকারখানা, বিমানবন্দর ইত্যাদি পুনরায় খুলে দিয়ে সবাইকে কাজ করতে অনুরোধ জানান। এদেশে জিয়া ছিল একটি পরিচিত নাম। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে তিনি জনমনে আশার সঞ্চার করেছিলেন। জিয়ার সময়োচিত ও আবেগপূর্ণ আহ্বান সারা দেশে জাতীয়তাবাদের জোয়ার বইয়ে দেয়। শেখ মুজিবের নেতৃত্বে 3.5 বছরের অবিচার, অত্যাচার, নিপীড়ন ও শোষণের জ্বালা থেকে মুক্তি পেয়ে দেশের মানুষ পুনঃ স্বাধীনতার স্বাদ গ্রহণের সুযোগ পেল। 1977 সালের 21শে এপ্রিল জিয়াউর রহমান 43 বছর বয়সে বাংলাদেশের 7ম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সংবিধান সংশোধন। 1972-এর সংবিধানে জাতিকে দুইভাবে বিভক্তির যে পাকাপোক্ত ব্যবস্থা করা হয়েছিল তা পূর্বেই আলোচনা করা হয়েছে। এক অংশের জন্য কিছু মৌলিক অধিকার ছিল, কিন্তু অন্য অংশের জন্য ছিল না। দল গঠনের অধিকার যদিও ছিল, কিন্তু দেশের সংখ্যাগরিষ্ঠ তাওহিদি জনতারা নিজেদের আদর্শ ও বিশ্বাসের প্রচার ও প্রসারের জন্য দলগত প্রচেষ্টার উপর সাংবিধানিক বিধিনিষেধ আরোপিত ছিল। বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রের উপর ভিত্তি করে একজন মুসলিম না ব্যক্তিগত জীবন চালাতে পারে, না সমষ্টিগত জীবন পরিচালনা করতে পারে। আবার এসব খোদাদ্রোহী মূলনীতির উপর ভিত্তি করে যে সমস্ত দলের অস্তিত্ব বিরাজমান ছিল তাও বাকশালের সেল বর্ষণে শ্বাসরুদ্ধ অবস্থায় নির্মূল হয়ে গেল। সংবিধানের 4র্থ সংশোধন আইন 1975-এর আশিস পুষ্ট হয়ে রাজতন্ত্রের লেবাস পরে বাকশাল রাজ কায়েম করে শেখ মুজিব দেশের যেটুকু গণতান্ত্রিক অধিকার ছিল তা কেড়ে নিলেন, যেসব দল ছিল তা নির্মূল করলেন। সংবাদপত্রগুলিকে শ্বাসরুদ্ধ করে হত্যা করলেন। বিচারক ও বিচার বিভাগকে হাতের মুঠোর মধ্যে নিয়ে নিলেন এবং নিজেকে ও নিজের দলকে সমস্ত সমালোচনা ও জবাবদিহিতার ঊর্ধ্বে প্রতিষ্ঠিত করলেন। সামরিক সরকারের দ্বিতীয় ঘোষণা 6ষ্ঠ সংশোধনী আদেশ 1976 এর মাধ্যমে সংবিধানের 38 ধারার শর্তাংশটি বিলুপ্ত হল। নতুন বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মবিশ্বাস ইসলামী আদর্শের ভিত্তিতে দল গঠন ও দলীয় মতাদর্শ প্রকাশ ও প্রচারের বিরুদ্ধে যে কঠোর সাংবিধানিক নিষেধাজ্ঞা জারি হয়েছিল তা এই ঘোষণা দ্বারা রহিত হয়ে গেল। সংগঠনের স্বাধীনতা, চিন্তা ও বিবেকের স্বাধীনতা প্রতিষ্ঠার ক্ষেত্রে সামরিক সরকারের এ ছিল এক বলিষ্ঠ পদক্ষেপ। সংবিধান আইন 1975-এর মাধ্যমে তথাকথিত দ্বিতীয় বিপ্লবের ধ্বনি তুলে বাকশালের নামে যে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল তাও সামরিক সরকারের দ্বিতীয় ঘোষণা মানে 7ম সংশোধনী আদেশ 1976 দ্বিতীয় ঘোষণা আদেশ নম্বর 4 1976-এর দ্বারা কার্যত বাতিল হয়ে গেল। দেশের মানুষ অনেক হারানো অধিকার ফিরে পেল। বিচার বিভাগের হারানো গৌরব পুনঃপ্রতিষ্ঠিত হলো। আদালতের মাধ্যমে মানুষের মৌলিক অধিকার প্রাপ্তির পথ সুগম হলো। বাকশালী গণতন্ত্রের অভিশাপ থেকে জাতি মুক্তি পেল। শৃঙ্খলাবদ্ধ মানুষের কর্মের গণ্ডি সীমাবদ্ধ হয়ে যায়। বাংলাদেশের মানুষের অবস্থাও তাই ছিল। সরকারি দলের নেতাকর্মী ও কিছু সংখ্যক সমর্থক ছাড়া স্বাধীনতার স্বাদ এদেশের আপামর জনসাধারণ ভোগ করতে পারেনি। স্বাধীনতার যুদ্ধে ভারতের সাহায্য উচ্চমূল্যে খরিদ করতে হয়েছে। ব্রাহ্মণবাদী ভারত তা সুদে আসলে উসিল করে নিয়েছে। শুধু তাই নয়, 25 বছরের অসম চুক্তি করে বাংলাদেশকে তারা জিনজিরে আবদ্ধ করেছে। দেশের সম্পদ এমনভাবে পাচার হয়েছে যে অভাব, ক্ষুধা ও মৃত্যু চাদর বিছিয়ে দিয়েছিল, যার পরিণতি ছিল 1974-এর দুর্ভিক্ষ। সরকারি দলের শোষণের বিরুদ্ধে উত্থিত আওয়াজ বুলন্দ ছিল না, কেননা দেশের তাওহিদি জনতা ছিল শৃঙ্খলাবদ্ধ। সরকারি দল ও যারা বিরোধী দল হিসেবে চিহ্নিত ছিলেন তারা সবাই একই আদর্শে বিশ্বাসী ছিলেন। ভারতের রাষ্ট্র পরিচালনার মূলনীতি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদের সঙ্গে এদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতির কোনো পার্থক্য ছিল না। সরকারি দল ও যারা বিরোধী দলে ছিলেন তারা সবাই এই মূলনীতির সমর্থক ও পূজারী ছিলেন। ভারতের পদ্ম ফুলের সঙ্গে আমাদের শাপলার বিশেষ কোনো পার্থক্য ছিল না।
এদেশের জাতীয় পতাকার বর্ণনায় সবুজের উপর স্থাপিত রক্তবর্ণের একটি ভরাট বৃত্ত থাকলেও তা অমুসলিমদের সূর্য দেবতার কথাই স্মরণ করিয়ে দেয়। জাতীয় সঙ্গীতের নির্বাচনে তাওহীদের প্রতিফলন ঘটেনি। ভারতবাসী রবীন্দ্রনাথ ঠাকুরের দেশমাতার বন্দনায় স্থান পেয়েছে। সুতরাং তাওহীদি জনতার সমর্থন পুষ্ট নেতৃত্ব ছাড়া ভারতের ছবল থেকে এদেশের স্বাধীনতা, স্বাতন্ত্র্য ও সার্বভৌমত্ব রক্ষা করা আদৌ সম্ভব নয়। একটি জাতির মূল চালিকা শক্তি হচ্ছে তার আদর্শিক ভিত্তি। এ জাতির 90% আদর্শিক ভিত্তি হচ্ছে হেরার রোশনি, যা বিশ্বের মানুষের চলার পথের একমাত্র ঐশী বিধান। সুতরাং এই জাতিকে যদি জীবন্ত থাকতে হয়, ভারতের শোষণ থেকে বেঁচে থাকতে হয়, আল্লাহর সার্বভৌমত্বের অধীনে স্বাধীন জাতি হিসেবে মাথা উঁচু করে চলতে হয়, তাহলে অবশ্যই নিজেদের স্বাতন্ত্র্য বজায় রেখে পথ চলতে হবে। এই স্বাতন্ত্র্য বিশ্বাসে, সংস্কৃতিতে, জীবনের মূল্যবোধে ও জীবন ধারণে, জীবনের প্রতিটি ক্ষেত্রে। নতুন দল গঠনের চিন্তাভাবনা। খন্দকার মোস্তাকের ৩রা অক্টোবর ১৯৭৫ সালের ঘোষণার পর দেশের সুপ্ত রাজনৈতিক অঙ্গনে কিছুটা প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি হলো। অতীতে এদেশে বিভিন্ন সময় মার্শাল ল জারি হয়েছে, রাজনৈতিক কার্যকলাপ বন্ধ হয়েছে, কিন্তু মার্শাল ল উঠিয়ে নেবার পর আবার রাজনৈতিক কার্যকলাপ শুরু হয়েছে। দলমত নির্বিশেষে সবাই এ সুযোগ গ্রহণ করেছে। স্বাধীন বাংলাদেশে ইসলামী আদর্শের ভিত্তিতে রাজনৈতিক দল গঠন ও রাজনৈতিক কার্যকলাপ বন্ধ হয়ে গেল। আশা ছিল সংবিধান জারির পর সবার জন্য এই বদ্ধ দুয়ার খুলে দেওয়া হবে, কিন্তু সংবিধান জারির পর এই দুয়ার কঠিনভাবে শুধু বন্ধই হলো না, বরং গোটা জাতিকে 2 ভাগে বিভক্ত করার নতুন নতুন বিধান সংবিধানে সংযোজিত হলো। কারাগারে বসে আমাদের মুক্তি সম্পর্কে আমরা নিশ্চিত ছিলাম, কিন্তু রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণ করতে পারবো না, এই ব্যাপারে উদ্বিগ্ন ছিলাম। 1943 সন থেকে রাজনীতি করে আসছি, সুতরাং 30 বছর সক্রিয় থেকে এই তৎপরতা বন্ধ হয়ে যাবে, এটা ছিল অসহনীয়। তাইতে কারাগারে বসে চিন্তাভাবনা করলাম কৌশল হিসেবে নৈতিকতার ছদ্মাবরণে ইসলামের বিধিবিধানের উপর ভিত্তি করে দল গঠন করা যায় এবং দেশের রাজনৈতিক অঙ্গনে আন্দোলন গড়ে তোলা যায় কিনা। নতুন দল গঠনের উদ্দেশ্যে একটি গঠনতন্ত্র, একটি ঘোষণা প্রস্তুত করে ফেললাম ও কারাগারের সমমনা সাথীদের সঙ্গে পরামর্শ করে একটি খসড়া খাড়া করা হলো। কারাগারের আরও একটি বিষয় আমাদের আলোচনার বস্তু ছিল। যারা ইসলামী আদর্শে দেশ পরিচালনায় বিশ্বাসী এবং যারা ইসলামের কিছু মূলনীতি গ্রহণ করে মুসলিম রাষ্ট্র গড়তে চান, তাদের মতপার্থক্য ও বিভেদ বর্তমান পরিস্থিতির জন্য দায়ী। সুতরাং আগামী দিনে যদি সুযোগ আসে, তাহলে মতপার্থক্য দূর করে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে এবং অতীতের রাষ্ট্রনায়কের প্রদর্শনী ইসলাম নয়, বরং আল কোরআনের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার ভিত্তিতে আপোষহীন সংগ্রামের মাধ্যমে এদেশে নতুন সমাজ গড়তে হবে। কারাগারের জীবনে নেতৃবৃন্দ এই সংকল্প গ্রহণে উদার মনোভাব প্রদর্শন করলেন। মাওলানা আব্দুর রহিমের চিন্তাধারা। কারাগার থেকে মুক্তি পেয়ে ব্যক্তিগত অসুবিধা ও সমস্যাগুলি দূর হওয়ায় প্রায় প্রত্যেকেই নিজ নিজ দলের নেতা ও সহকর্মীদের সঙ্গে গোপনে যোগাযোগ শুরু করলেন এবং খন্দকার মোস্তাকের ৩রা অক্টোবর ১৯৭৫-এর ঘোষণার পর প্রকাশ্যে মিলামিশা শুরু হলো। তদানীন্তন পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রহিম কুষ্টিয়ায় খবর পাঠালেন তার সঙ্গে সাক্ষাতের জন্য। মাওলানা আব্দুর রহিম উপমহাদেশের অবিভক্ত বাংলার ইসলামী আন্দোলনে যোগদানকারী প্রথম ব্যক্তিত্ব। তদানীন্তন পূর্ব পাকিস্তানের ইসলামী আন্দোলনের পুরোধা, দার্শনিক, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, সাংবাদিক, গবেষক, বাংলা ভাষায় বিশাল ইসলামী সাহিত্যের স্রষ্টা এবং পরবর্তী আমলে বাংলাদেশ পার্লামেন্টের সদস্য ও ইসলামী সম্মেলন সংস্থার ফিকাহ একাডেমির একমাত্র বাংলাদেশি সদস্য। তাফিমুল কোরআন সহ প্রায় 140খানি মৌলিক ও অনুদিত গ্রন্থের লেখক। 1971 ডিসেম্বরে মাওলানা আব্দুর রহিম দেশের বাহিরে ছিলেন, তাইতে তাকে কয়েক বছর বিদেশের মাটিতে বাস করতে হয়। মাওলানার সঙ্গে দীর্ঘ মতামত বিনিময় হলো। কারাগারে আমাদের যে চিন্তাধারা ছিল, দেশের বাইরে বসে এবং দেশে ফিরে এসে তিনি একই চিন্তাধারা লালন করতেন। মাওলানা রহিমের বক্তব্য ছিল স্পষ্ট ও প্রাণ চাঞ্চল্যে ভরপুর। মাওলানার বক্তব্য ছিল আমার হৃদয়ের স্পন্দন তুল্য। তার ভাষায়, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের পর দেশের শতকরা 90 জন তাওহিদি জনতা বুকভরা আশা নিয়ে ইমানি চেতনায় উদ্বুদ্ধ হয়ে মনে করেছিল আত্মমর্যাদাহীন জাতি হিসেবে তারা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। কিন্তু 1971 ডিসেম্বরে যে দলটি নতুন দেশে ক্ষমতাসীন হলো, তা ইসলামের সম্পূর্ণ বিপরীতধর্মী ও সাংঘর্ষিক আদর্শবাদের ভিত্তিতে ইসলামী সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠাকে সংবিধানের মাধ্যমে নিষিদ্ধ করে দেয়।
অন্ধকার যুগ পার হওয়ার পর স্বাধীনতা পূর্ব সমস্ত ইসলামী দল ও ব্যক্তির ঐক্যবদ্ধ হয়ে একটি মাত্র দল গঠন এবং এই দলে ইসলামী জনতার ব্যাপক অংশগ্রহণের মাধ্যমেই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্য অর্জন করা যেতে পারে। এদেশে তাওহিদি জনতার এটাই দাবি, পূর্বেও ছিল, এখনও অটুট রয়েছে। পাকিস্তান আমলে জামায়াতে ইসলামী আন্দোলনের ক্ষেত্রে শিক্ষিত সমাজের একাংশের মধ্যে জাগরণ সৃষ্টি করতে সক্ষম হলেও ব্যাপক গণভিত্তি ও গণজোয়ার সৃষ্টি করতে সক্ষম হয়নি। তাইতে মাওলানা এদেশের জামায়াতে ইসলামী পুনর্গঠনের পরিবর্তে জামায়াতসহ একটি ঐক্যবদ্ধ নতুন দল গঠনের পক্ষপাতী ছিলেন। সুপ্রিম কোর্টে যোগদান ও দল গঠন তৎপরতা। মাওলানার আহ্বানে আমি নভেম্বর 1975-এ আমার পেশার ক্ষেত্র কুষ্টিয়া জেলা কোর্ট থেকে সুপ্রিম কোর্টে স্থানান্তরিত করে ঢাকায় এসে মাওলানার নেতৃত্বে নতুন দল গঠনের কাজে নিজেকে নিয়োজিত করলাম। অতীতে 3 বার চেষ্টা করেছি সুপ্রিম কোর্টে যোগদান করতে, কিন্তু সফল কাম হয়নি। এবার খুব সহজেই কুষ্টিয়া ছেড়ে ঢাকায় এলাম মূলত রাজনৈতিক কর্মী হিসেবে, আইনজীবী হিসেবে প্রসার ঘটার উদ্দেশ্যে নয়। আইডিএল তথা ইসলামিক ডেমোক্রেটিক লীগ প্রতিষ্ঠা। বিভিন্ন দলের নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন কমিটির মাধ্যমে নতুন দল গঠনের কাজ শুরু হলো। দলের গঠনতন্ত্র, ঘোষণা ইত্যাদি প্রণয়নের জন্য আমার নেতৃত্বে একটি সাব কমিটি গঠিত হলো। প্রাক্তন জামায়াতের 110 জন সদস্য ঢাকাস্থ 110 নং ফকিরাপুলে 4 দিন আলোচনার পর জামায়াতে ইসলামের পরিবর্তে একটি নতুন ঐক্যবদ্ধ ইসলামী দল গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেন। 110 জনের মধ্যে 6 জন সদস্য এর বিরোধিতা করেন। তারা জামায়াতে ইসলামের নামে দল গঠনের পক্ষপাতী ছিলেন, কিন্তু 104 জনের মতামত অত্যন্ত বাস্তব ও যৌক্তিক থাকায় তা গৃহীত হয়। এসব প্রচেষ্টার ফলশ্রুতিতে 1976 সালের আগস্ট মাসে 6টি পূর্বতন ইসলামী দলের নেতৃবৃন্দের ঐতিহাসিক ঘোষণার মধ্য দিয়ে একটি নতুন ঐক্যবদ্ধ দল ইসলামিক ডেমোক্রেটিক লীগ, সংক্ষেপে আইডিএল প্রতিষ্ঠা লাভ করে। সেদিন নিম্নোক্ত ভাষায় একটি ঐতিহাসিক ঐক্য সনদও রচিত হয়েছিল। আমরা অধুনালুপ্ত কতিপয় ইসলামী দলের নেতৃবৃন্দ আল্লাহকে হাজির নাজির জেনে ওয়াদা করছি যে আমাদের অতীতের পরিচিতি ভুলে গিয়ে মুসলিম উম্মার ঐক্য সাধনে সম্পূর্ণ নতুন নামে একটি মাত্র দল গঠন করব। নতুন দলে যোগদানকারী দলসমূহের নেতৃবৃন্দের সঙ্গে এই ঐতিহাসিক ঐক্য সনদে সই করেছিলেন প্রাক্তন জামায়াতের পক্ষ থেকে মাওলানা আব্দুর রহিম, মাওলানা AKM ইউসুফ, মাওলানা আব্দুল সোবহান এবং এই ইতিহাস সৃষ্টিকারী ঐক্য সনদে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান হিসেবে আমারও স্বাক্ষর করার সুযোগ হয়েছিল। পূর্ব পাকিস্তান জামায়াতের নেতা, কর্মী, সমর্থক সবাই পুরোপুরি দেহ মন সঁপে দিয়ে আইডিএলের ব্যাপক সম্প্রসারণের জন্য প্রচারে নেমে পড়েন। দিনাজপুর থেকে টেকনাফ এবং সিলেট থেকে সাতক্ষীরা সর্বত্রই জনসভা ও আলোচনা সভার মাধ্যমে আইডিএলের ভিতকে শক্তিশালী করা হয়। আইডিএলের মধ্যে অন্যান্য দল থাকলেও তাদের নেতা কর্মীদের সংখ্যা ছিল সীমাবদ্ধ। তাইতে সর্বত্রই প্রাক্তন জামায়াতের নেতাকর্মীরা অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে থাকেন। নেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশের সর্বত্র প্রতিটি জেলায় ও গুরুত্বপূর্ণ স্থানে আমি সফর করেছি এবং মানুষকে আহ্বান করেছি আইডিএলের পতাকা তলে সমবেত হতে। 1979 সালে বাংলাদেশ সংসদের যে নির্বাচন হয় তাতে আইডিএল হাজারো প্রতিবন্ধকতার মধ্যে 6টি আসন দখল করে। মাওলানা আব্দুর রহিম ছিলেন সংসদের আইডিএলের দলনেতা। সংসদের ভিতরে ও বাইরে আইডিএলের আওয়াজ উত্থিত হচ্ছিল, এমনকি আন্তর্জাতিক ক্ষেত্রেও এই আওয়াজ পৌঁছতে দেরি হলো না। পাকিস্তান আমলে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘ, যারা জামায়াতের সহযোগী হিসেবে ছাত্র ফ্রন্টে আন্দোলন করেছে, তারাও নতুন পরিবেশে ইসলামী ছাত্র শিবির নামে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কাজ শুরু করল। আইডিএল ও ইসলামী ছাত্র শিবির একই লক্ষ্যপানে অগ্রসর হচ্ছিল। করাচিতে রাবেতার বিশ্ব সম্মেলনে যোগদান। 2 বছরের মধ্যে আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামী বিশ্বে আইডিএল ইসলামী দল হিসেবে স্বীকৃতি পেল। এই সময়ের মধ্যে আইডিএলের অনেক অঙ্গ সংগঠন ও প্রতিষ্ঠান গড়ে উঠেছে। জাস্টিস বাকেরকে সভাপতি ও আমাকে সেক্রেটারি জেনারেল করে বাংলাদেশ ইসলামিক ল ইয়ার্স অ্যাসোসিয়েশন নামে আইডিএল সমর্থিত একটি প্রতিষ্ঠানও গড়ে উঠেছে। 1976 সালে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনে আমি সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় বাংলাদেশের আইনজীবীদের বিধিবদ্ধ সংগঠনের প্রতিনিধিত্বমূলক পরিচিতি পেলাম, যার ফলে এই অঙ্গনে কাজ করার সুযোগ সৃষ্টি হলো। 1978 সালে করাচিতে রাবেতা আলম আল ইসলামের অধিবেশনে আইডিএলের চেয়ারম্যান মাওলানা আব্দুর রহিম সহ আমরা 12 জন প্রতিনিধি বাংলাদেশ থেকে যোগদান করার সুযোগ পেলাম। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা 400 প্রতিনিধি সমন্বয়ে অনুষ্ঠিত 3 দিনের অধিবেশনে এবং বিভিন্ন গ্রুপ মিটিংয়ে
অনেক দেশের নেতৃবৃন্দের সঙ্গে মেলামেশার সুযোগ হলো। এরূপ ধরনের একটি অনুষ্ঠানে যোগদান করার সুযোগ ছিল আমার জীবনে এই প্রথম। বিশ্বের মুসলমানদের মধ্যে ঐক্য গড়ার উদ্দেশ্যে এবং তাদের একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী উম্মায় পরিণত করার প্রচেষ্টায় রাবেতা আলম আল ইসলামী নিয়োজিত। কিন্তু মুসলিম উম্মা শতধা বিভক্ত। বিভিন্ন মতবাদ যথা রাজতন্ত্র, পুঁজিবাদ, সমাজতন্ত্র, একনায়কতন্ত্র ইত্যাদি তন্ত্রমন্ত্রে বাধা পড়েছে মুসলিম দেশগুলোর শাসকরা। কেউ কেউ পরাশক্তির তাবেদার। সাধারণ মানুষের মধ্যে ইসলামের প্রতি যে অঙ্গীকার, ভালোবাসা, মমত্ববোধ তা রাজা, বাদশাহ ও শাসকদের মধ্যে অনুপস্থিত। অনেক দেশেই বাক স্বাধীনতা নেই বললেই চলে। শুধু সংখ্যালঘিষ্ঠ দেশেই নয়, সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশেও আল্লাহর বান্দারা নিগৃহীত হচ্ছে। তবুও বিশ্বব্যাপী মুসলিম উম্মার মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য, তাদের পক্ষে আওয়াজ তোলার জন্য রাবেতা আলম আল ইসলামীর প্রয়োজনীয়তা অনস্বীকার্য। সম্মেলনের প্রতিটি বৈঠকেই মুসলিম উম্মার সমস্যাবলী আলোচিত হয়ে সুচিন্তিত পরিকল্পনা গৃহীত হলো। মুসলিম শাসক ও নেতৃবৃন্দের প্রতি কোরআন ও সুন্নাহর আলোকে সমাজ সংস্কারের জন্য অগ্রবর্তী ভূমিকা গ্রহণের আহ্বান জানানো হলো এবং বিশ্ব মুসলিমের দুর্বার ঐক্য গড়ে তোলার প্রচণ্ড আশাবাদ ব্যক্ত করা হলো। অনুষ্ঠানের তৃতীয় দিন রাত্রে সিন্ধু প্রদেশের গভর্নরের বাসভবনের খোলা চত্বরে পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল জিয়াউল হক কর্তৃক প্রদত্ত ডিনার পার্টিতে মুসলিম বিশ্বের 400 প্রতিনিধিদের যে মিলন মেলা বসল এবং বিচিত্র পোশাক, রং ও বর্ণের ঈমানদৃপ্ত মানুষের যে জোশ ও মহব্বতের বিচ্ছুরণ হলো, তা আজও আমার স্মৃতির ভাণ্ডারে অমর অক্ষয় হয়ে আছে। নতুন করে শিক্ষা নিলাম, ইসলামী বিশ্ব ভ্রাতৃত্ব আমার কাম্য। আমাদের মাটি ভাগ হয়েছে, কিন্তু হৃদয় ভাগ হয়নি। হৃদয়ের আবেগকে শক্তিশালী করে আমরা বিশ্ব মানচিত্রের বিভিন্ন রঙগুলোকে সবুজের তুলি দিয়ে এক করে দেব। মাওলানা মওদুদীর সঙ্গে সাক্ষাৎ। রাবেতার সম্মেলন শেষে মাওলানা আব্দুর রহিম সহ আমরা সবাই লাহোর সফরে গেলাম। ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন এবং এই সুযোগে বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা মাওলানা আব্দুল আলী মওদুদীর সঙ্গে সাক্ষাৎ করাই ছিল উদ্দেশ্য। ব্যক্তিগতভাবে মাওলানা মওদুদীর বই ইসলামী রেনেসা আন্দোলন পড়েই আমি আওয়ামী লীগ পরিত্যাগ করে ইসলামী আন্দোলনে যোগদান করি। 1970-এর জানুয়ারির পর মাওলানার সঙ্গে আমার আর সাক্ষাৎ হয়নি। 1971-এর ডিসেম্বরে রাজনীতির দৃষ্টিতে উনি বিদেশি হয়েছেন, তবে জ্ঞান ও পাণ্ডিত্যের কোনো বিভাজন নেই। কোনো দেশের সীমানায় তা আবদ্ধ নয়। এক মস্তিষ্ক থেকে উচ্ছরিত জ্ঞান অন্য মস্তিষ্কে প্রবেশের জন্য কোনো পাসপোর্ট, ভিসার প্রয়োজন হয় না। তাইতে জ্ঞানী গুণীদের, পণ্ডিতদের বিশ্বব্যাপী সমাদর। মাওলানা মওদুদীর একটি লেখনী এই মুহূর্তে স্মরণ হচ্ছে। তিনি লিখেছেন, আল্লাহর সৃষ্টি গোটা দুনিয়া একটি দেশ ছিল, কিন্তু মানুষ তাকে খণ্ড খণ্ড করেছে। যদি এই সংখ্যার উপর আরও 2-1টি সংখ্যা যোগ হয়, তবে দোষের কি? শুধুমাত্র কয় বিঘা জমি নিয়ে একটি দেশের জন্য গর্ব অনুভব করার কিছু নেই। একটি দেশের আসল বস্তু হচ্ছে এর মানুষ। মানুষ এখানে সুখী কিনা, শোষণমুক্ত কিনা, সামাজিক বিচার ও ন্যায়নীতি এ সমাজে আছে কিনা, এটাই দেখবার বিষয়। বেইনসাফিতে ভরা একটি বিরাট ভূখণ্ডের চাইতে ইনসাফ ও কল্যাণ বোধের উপর প্রতিষ্ঠিত 1 বর্গমাইলের রাষ্ট্র অনেক শ্রেয়। লাহোরে মাওলানার বাসভবনের তার নিজস্ব স্টাডি রুমে আমরা 12 জন ঘিরে বসলাম। অসুস্থতা ও বয়সের ভারে শারীরিক পরিবর্তন ছিল লক্ষ্য করার মতো। বলতে গেলে কিশোর বয়সে পিতার মৃত্যুর পর সাংবাদিকের কাজ নিয়ে লেখালেখি দিয়ে জীবন শুরু এবং তারপর সারা জীবন লিখেই চলেছেন। তার অনবদ্য সৃষ্টি আল কোরআনের উর্দু ভাষায় লিখিত তাফহিমুল কোরআন, যা বাংলায় অনুবাদ করেছেন মাওলানা আব্দুর রহিম। এই তফসিরের ভূমিকায় অনেক কথার মধ্যে মাওলানা মওদুদীর কয়েকটি লাইন শুধু আমাকে নয়, বিশ্বের বহু ভাষাভাষী যুবকদের মনে কোরআনী সমাজ গড়ার জোশ সৃষ্টি করেছে। কোরআন অধ্যয়ন কিভাবে করতে হবে সে সম্পর্কে লিখতে গিয়ে মাওলানা শেষে লিখেছেন, এত করেও কোরআনের আসল ধর্ম অনুধাবন করা যাবে না। আরাম কেদারায় বসে বা স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ে কোরআন পড়েও কোরআন নাজিলের উদ্দেশ্যে হৃদয়াঙ্গম করা যাবে না। যে উদ্দেশ্যে কোরআন নাজিল হয়েছিল সে উদ্দেশ্য বাস্তবায়নের জন্য পথ চলা শুরু করলে আবু লাহাব, আবু জেহেলদের সঙ্গে দেখা হবে। বদর, ওহুদ, হুনায়ুন সামনে আসবে। হুদাইবিয়া কঠিন মুহূর্তে আসবে, আবার মক্কা বিজয়ের চিত্রও সামনে এসে উপস্থিত হবে। বিশ্বে কোটি কোটি কোরআন পাঠক আছে, কিন্তু কেন এসব চিত্র সম্মুখে আসে না? তার মর্ম উপলব্ধি করলাম এই কটি বাক্যে। কুশল বিনিময়ের পর এবং আমরা বাংলাদেশে আইডিএলের মাধ্যমে ইসলামী আন্দোলন শুরু করেছি জেনে মাওলানা সংক্ষিপ্ত উত্তরে বললেন, নাম মে কিয়া হ্যায়, আসলি চিজ তো কাম হ্যায়, কাম কাটতে যাও। মানে নামের মধ্যে কি আছে? আসল হচ্ছে কাজ।
তোমরা কাজ করে যাও। ইসলাম সার্বজনীন, বিশ্ব মানবের কল্যাণের জন্য ইসলাম। ইসলামী সমাজ প্রতিষ্ঠার কাজে তোমরা কাজ করে যাও।